তো আজকের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম গত ক্লাসটা, তারপর থেকেই আমরা প্রশ্নগুলো সলভ করা শুরু করছি। কোশ্চেন নাম্বার 34 কি বলছে, তোমাকে একটা লিস্ট দেওয়া রয়েছে, টেক আর লিস্ট। সেই লিস্টটা তুমি নিতে পারো বা তোমাদের প্রশ্নে অ্যাজ আ এক্সাম্পল এরকম একটা লিস্ট তোমাকে দেওয়া রয়েছে। বলেছে লিস্টটাকে তোমাদের মাঝখান থেকে স্প্লিট করতে হবে, করে দুটো ডিফারেন্ট লিস্টে তোমার স্টোর করার এরকম একটি প্রোগ্রাম দিয়েছে। এটা প্রায় একদম এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু তোমাদের একদম রিটেনে, সেটা ইআরএমএস বলো, কেভিএস, এনভিএস, এগুলো থেকে আসতে পারে। তো স্প্লিট ইট ইনটু মিডিল অ্যান্ড স্টোর দ্য এলিমেন্ট টু টু ডিফারেন্ট লিস্ট। তো আমি তোর গল্পতে আমি চলে আসি যে এই লিস্টটা ধরে নাও, তোমাকে ইনপুটের গল্প রাখবে না। আমি সবসময় বলি এরকম একটা লিস্ট এক্সাম্পলে ধরে নেবে। ইনপুট কি করে নিতে হয় আশা করি তোমরা জানো, আমার ভিডিও দেখেছো, সেখানে লিস্টের ভিডিওতে আমি ইনপুট নামা শিখিয়েছি। যদি মনে করো যে দু কলম লিখবে লিখতে পারো, আর যদি মনে হয় না দরকার নেই, এরকম একটা লিস্ট পাতি এরকম নিয়ে নেবে, হয়ে গেল। এবার গল্পটা কি, আমরা যখন লিস্টটাকে মিডিল দিয়ে ভাগ করব, যদি আমি এখানে গুনি, যদি লজিকটা বোঝো, 1 2 3 4 5 6 7 8 9 10টা এলিমেন্ট, এরকম কতগুলো এলিমেন্ট হবে এটা কখনো কেউ জানে না, এটা ইনডিফাইনাইট হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমার এক্সাম্পলে 10টা এলিমেন্ট রয়েছে, তাহলে একটা কাজ করি, এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলো। তো 2 দিয়ে ভাগ করলে প্রথমত 10টা কি, 10টা হচ্ছে লেন্থ অফ দ্য লিস্ট। দেখো লেখা আছে লেন্থ অফ লিস্ট, আমাদের এলিয়েন ফাংশন আছে তোমরা জানো। তো লেন্থ দিয়ে তোমরা লেন্থটা পেয়ে গেলে 10টা এলিমেন্ট। এবার 2 দিয়ে ভাগ করবে, ডবল বাই করবে, সিঙ্গেল বাই করবে না কেন, সিঙ্গেল বাই মানে ফ্লোটে আসবে, ডবল বাই মানে ইন্টিজারে আসবে, এইটুকু তোমরা ক্লিয়ার। এখানে 5 পেয়ে গেলে। এবার আমরা জানি স্লাইসিং জানি, এই লিস্ট স্লাইসিং আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলেছিলাম, এই লিস্টের এই প্রপার্টিগুলো খুব ভালো করে জানতে হবে। তো আমরা স্লাইস কি করছি দেখো, এই লাইনটা ভালো করে দেখো, এল, তারপর আমরা কিছু দিইনি, তার মানে শুরুটা হবে 0 থেকে, কত অবধি যাবে এই এক্স, এই যে মিডিল এলিমেন্ট যে 5টা, আমার 5টা স্টোর করা আছে এক্স এর মধ্যে। তাহলে এখান থেকে মানে ফ্রম দ্য স্টার্টিং টু এক্স কথাটার মানে কি, এক্স এর জায়গায় 5 ধরো, মানে 0 থেকে 4, মানে 0 ইন্ডেক্স 1 2 3 4, এই 4 অবধি, 3 এটা 4, এই অবধি একটা লিস্টে চলে গেল, তার নাম L1 দিয়েছি। এটা লিস্ট স্লাইসিং অপারেটর দিয়ে আমরা এটাকে এক্সিকিউট করলাম, ঠিক আছে, হয়ে গেল। এছাড়াও তোমরা অনেক পদ্ধতি ইউজ করতে পারো, বাট এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক, যাতে লিখতে কম হয়, এগুলো যেহেতু যে শেখাটা ইম্পর্টেন্ট। তার মানে এইটুকু ক্লিয়ার যে 0 থেকে 4 মানে 5টা কিন্তু, 5 নম্বর এলিমেন্টটা কিন্তু আমার L1 লিস্টে ইনক্লুডেড না। তার পরের লাইনে কি লিখেছি দেখো, এবার এল 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 এর শুরু করেছি এক্স থেকে, আর লাস্টে কিছু দিইনি, তার মানে শেষ অবধি নেবে। শুরু হবে তার মানে 5 থেকে, এক্স এর ভ্যালু 5 ছিল, তার মানে 5 থেকে শুরু করে লাস্ট অবধি আমাদের L2 তে চলে গেছে, গিয়ে লাস্টে আমি L1 আর L2 প্রিন্ট করেছি, হয়ে গেল। আমাকে তাই বলেছিল যে মাঝখান থেকে ভাগ করো, ভাগ করে তোমার একটা পোর্শন চলে যাবে একটা লিস্টে, আরেকটা পোর্শন আরেকটা লিস্টে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে মনে মনে যে স্যার, যদি এখানে ইভেন নাম্বার ছিল বলে তো খুব ইজিলি করতে পারলে, বাট এটা অড নাম্বার হলে কি হবে, যেটা তোমার ডবল বাই করে হবে তাই হবে, ওর কোনো বিকল্প নেই। আমাদের যখন আমরা অড নাম্বার হয় তখন তো দুটোকে আমরা ইকুয়ালি স্প্লিট করতে পারি না, একটাতে বেশি একটাতে কম, সেটা তোমাদের ওপর থাকবে, ওটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, ঠিক আছে। তবে বুদ্ধিটা আমাদের এখানে দেখতে চেয়েছে যে তোমরা এটাকে ভাগ করতে পারছো কিনা, বাই দ্য লিস্ট প্রপার্টি, যেসব স্লাইসিং প্রপার্টি ইউজ করে ভাগ করতে পারছো কিনা, এটাই কিন্তু এখানে তোমাদের দেখা হচ্ছে। তাহলে এটা নিয়ে কখনো ভাবনা, যদি 11খানা এলিমেন্ট থাকতো, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, তো 5ই হবে। তাহলে সেমই গল্প, 0 থেকে 5 4 অবধি একটাতে যাবে, আর 5 থেকে শুরু করে শেষ অবধি যেটা রয়েছে মানে 11 নম্বর অবধি, মানে 6টা এলিমেন্ট তোমার লিস্ট 2তে যাবে, আর 5টা এলিমেন্ট তোমার লিস্ট 1-এ যাবে। এইভাবেই গল্পটা হবে, এটা নিয়ে তোমাদের কিন্তু ভাবতে হবে না, অড হোক ইভেন হোক, তোমার ভাবনার বিষয় না, অটোমেটিক চলতে থাকবে, ব্যাস হয়ে গেল, গল্প বুঝে গেছো। পরের প্রোগ্রামে চলে আসলাম, কি বলছে, প্রোগ্রাম টু ফাইন্ড ইভেন নাম্বার ইন আ লিস্ট। খুব সোজা প্রোগ্রাম দিয়েছে, এটা খুব ইজি প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম, যে লিস্টের মধ্যে ইভেন নাম্বার যেগুলো, সেগুলো তোমার ইভেন এলিমেন্ট, সরি ইভেন, হ্যাঁ অবভিয়াসলি এলিমেন্ট আর নাম্বার একই, মানে ইভেন্ট এলিমেন্ট যেগুলো রয়েছে তোমার লিস্টের মধ্যে, সেগুলো তোমাকে প্রিন্ট করতে বলেছে। তা আমি একটা হাইপোথেটিক্যাল লিস্ট ধরে নিয়েছি, এরকম সবসময় ধরে নেবে ইজির জন্য, ইনপুট নেওয়ার দরকার নেই, আগেও বলছি এখনো বলবো। এটাকে বলে এক্সটেন্ডেড ফর লুপ, আগে যারা ভিডিও দেখে এসছো আশা করি ক্লিয়ার, বা লিস্টের ভিডিও দেখলেও এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তার মানে গল্পটা কি, এল এর মধ্যে প্রথমে 10, তাহলে প্রথম আইতে 10 আসলো। আমি এবার ইভেন নাম্বার চেক কি করে করার লজিক আছে, আমরা 10কে যদি 2 দিয়ে মড করি, মড মানে রিমাইন্ডার, যদি আমার 0 আসে তাহলে ভাববো ওটা ইভেন নাম্বার, যদি 0 না আসে তার মানে ওটা অড নাম্বার। এটা আমার বেসিক লজিক, বেসিক ম্যাথামেটিক্স বলতে পারি। তাহলে সেখানে এই কন্ডিশন যেখানে যেখানে ট্রু হবে, সেই এলিমেন্টগুলোকে তোমরা প্রিন্ট করবে একই লাইনে, এন দেওয়া মানে একই লাইনে, আর এন্ডের ইকুয়াল টুর পর একটা স্পেস দেওয়া রয়েছে,
সিঙ্গেল কোট, ডবল কোটস ওপেন, ডবল কোট ক্লোজ মানে, বা সিঙ্গেল কোট তো দিতে পারো। এটার মানে হচ্ছে একটা স্পেস স্পেস করে যাবে, মানে প্রথমে 10 প্রিন্ট হবে, তারপরে 22 হবে, তারপর 40 হবে। তাহলে এই এলিমেন্টসগুলো কিন্তু তোমার লিস্টে কিন্তু তোমার ফাইনাল যে আউটপুটে তোমরা কিন্তু পাবে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে খুব ইজি প্রোগ্রাম ছিল, এর মধ্যে খুব একটা কিছু বলার নেই। পরের প্রোগ্রামে চলে গেলাম। প্রোগ্রাম টু প্রিন্ট আ লিস্ট হ্যাভিং নাম্বার লেস দ্যান 10, 10-এর থেকে কম যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে তোমাকে প্রিন্ট করতে হবে। এটাও একদম সোজা একই ধাঁচের। এখানে আমরা জাস্ট কি করেছিলাম, এখানে আমরা মানে সিম্পল আমরা রিমাইন্ডার মানে চেক করেছিলাম, মানে ইভেন নাম্বার কি অড নাম্বার। এখানে আমরা কি চেক করব, একই গল্প, বাকি কোনো নেই, 10-এর থেকে কম কিনা। মানে আমরা এক একটা করে এলিমেন্ট আইতে আসবে, এল এর এলিমেন্ট আইতে আসবে, চেক করব, আয়ের ভ্যালু যদি লেস দ্যান 10 হয় সেগুলোকে আমরা একই রকম ভাবে কিন্তু আমরা প্রিন্ট করে দেবো। খুবই সিম্পল প্রোগ্রাম ছিল। একই ধরনের এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু ছোটখাটো 2-3 নম্বরে ইআরএমএস এ দিতে পারে, যেহেতু ইআরএমএস এর নাম্বারটা ফিক্সড না, যে এক একটা প্রশ্নে কতগুলো করে নাম্বার থাকবে ডিসক্রিপটিভ প্রশ্নে, তো এরকম ধরনের প্রোগ্রাম দিতে পারে। ঠিক আছে, নেক্সট এই প্রশ্নটা হচ্ছে ট্রিপল স্টার প্রশ্ন। মানে এর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আর হয় না। এটা এই গল্পে আমরা দুটো জিনিস ব্যবহার করব, এক হচ্ছে ডিকশনারি আর এক হচ্ছে লিস্ট। এই দুটো এই প্রশ্নটা দুটো ক্যাটাগরিতেই আসতে পারে। এক হচ্ছে তোমার ডিকশনারি, এক হচ্ছে তোমার লিস্টে। খুবই ইম্পর্টেন্ট কি বলেছে, একটা লিস্টে যতগুলো এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে। আর এই প্রোগ্রামটা আমি এইটুকু বলবো, একদম জোরে গলায় বলতে পারি, মুখস্থ করে নিয়ে যাবে। এটা তোমার স্ট্রিং এর ওপর দিয়েও আসতে পারে, ফ্রিকোয়েন্সি অফ আ মানে ক্যারেক্টার ইন আ স্ট্রিং এটাও দিতে পারে, বা তোমার লিস্টে আসতে পারে, টাপেল দিয়ে আসতে পারে। এটাকে এক্সিকিউট করব কিন্তু ডিকশনারি দিয়ে। কিভাবে করব, একটা ধাঁচ বুঝিয়ে দিচ্ছি, বাকি কিন্তু একদম ইকুয়ালি তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। এটা স্ট্রিং এ দিলেও স্ট্রিং এ অ্যাপ্লাই করতে পারো, টাপেল দিয়ে দিলে টাপেলে অ্যাপ্লাই করতে পারো, বা লিস্ট দিয়ে প্রশ্নটা রয়েছে লিস্টে তো অ্যাপ্লাই করতে পারছোই, তারই কোডটার লেখা রয়েছে। একদম ট্রিপল স্টার প্রশ্ন, এটা মুখস্থ করে নিয়ে যাবে এর লজিকটা। এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু দিতেই পারে। তো প্রথমে আমাদের একটা এখানে কি রয়েছে, একটা লিস্ট তুমি ধরে রেখেছো, তার মধ্যে কিছু ডুপ্লিকেটস এলিমেন্ট, ডুপ্লিকেট না হলে তুমি ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারবে না। মানে ফ্রিকোয়েন্সি কতটার মানে হচ্ছে 10 কতবার রয়েছে, 20 কতবার রয়েছে, 30 কতবার রয়েছে, এরকম ধরনের ফ্রিকোয়েন্সি তোমাকে কাউন্ট করে বলতে হবে। এরকম তোমার কোন একটি যদি স্ট্রিং দেয়, ধরে নাও কম্পিউটার, সেখানে তোমাকে বলতে হবে সি কতবার রয়েছে, ও কতবার, এন কতবার, এরকম ভাবে আমরা স্ট্রিং এর উপরও কাজটা করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা ফ্রিকোয়েন্সি নামক একটি ডিকশনারি, যেটা এমটি ডিকশনারি আমি এখানে নিয়ে নিয়েছি। তার মানে এরকম ধরো যে আমি লিখলাম FRUQ ফ্রিকোয়েন্সি, যেটা এখন এমটি রয়েছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার এবার আমার যে লুপটা আমি লিখেছি, কি লুপটা লিখেছি ভালো করে দেখো, ফর আই ইন এল, তার মানে এক একটা করে এলিমেন্ট লিস্টের এখন আইতে আসছে, ভালো কথা। এখন আয়ের ভ্যালু কি আছে, আয়ের ভ্যালু এই মোমেন্টে 10 রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা ভেতরে গিয়ে ইফে আমি এই লাইনটায় কি লিখেছি, যে ইফ আই ইন ফ্রিকোয়েন্সি, মানে FRU কি, মানে ওই যে ডিকশনারির নামটা, আইটা কি এই ডিকশনারির কি এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। একটা কথা, ডিকশনারি তোমরা যদি ভিডিও দেখে আসো, ডিকশনারি ইনডেপথ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা যখন এরকম মেম্বারশিপ অপারেটর দিয়ে কোনো কিছু চেক করি, তখন কিন্তু আমার ডিকশনারির কিগুলোর সঙ্গে কম্পেয়ার হয়, ভ্যালুগুলোর সঙ্গে না কিন্তু। তাহলে মানে আমাদের আইটা চেক করা হবে ডিকশনারির কিতে আছে কিনা। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আইটা চেক করা হবে ডিকশনারির কিতে আছে কিনা। যদি থাকে, যদি থাকে তাহলে আমরা কি করব, এই লাইনটা এক্সিকিউট হবে। তার মানে ওই কিটার যে ভ্যালুটা আমাদের 1 বাড়িয়ে দেবো। তো প্রথমত তো আমার 10 কিন্তু এখানে নেই, এখন দেখো এখন খালি রয়েছে। এখন এই জায়গাটা আমার ফ্রিকোয়েন্সি যে বলে যে ডিকশনারিটা এখন খালি রয়েছে, তো প্রথমবার কিন্তু এটা কিন্তু এক্সিকিউট হবে না, ফলস দেবে। তো ফলস দেওয়া মানে আমার কিন্তু এলস পার্টে চলে গেল। এলস পার্টে কি, এই লাইনটা লেখা মানে এফ ফ্রিকোয়েন্সি অফ আই, মানে আই এর ভ্যালুটা, এখানে আইটা হচ্ছে কি হয়ে যাবে, আর তার ভ্যালুটা হয়ে যাবে কিন্তু 1। তার মানে এইভাবে কিন্তু আমরা এলিমেন্টও ইনসার্ট করতে পারি ডিকশনারির মধ্যে। তার মানে এখানে কি হবে, 10:1, এই হচ্ছে ব্যাপারটা। এই লাইনটা লেখা মানে হচ্ছে যে আমি আইটা, যে আইর মধ্যে যে 10টা ছিল সেটা অ্যাজ আ কি হিসাবে ডিকশনারিতে ঢুকছে, এবং ভ্যালু হচ্ছে এই 1টা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ফলস হয়েছে বলে এই পার্টে দিয়েছি, চলে আসছি। এবার নেক্সট কনসেপ্ট দেখো, এখন নেক্সট এখান থেকে আবার ঘুরে উপরে যাবে। তাহলে এল এর ভ্যালু নেক্সট হচ্ছে 20, তার মানে আই এর ভ্যালু এখন 10-এর জায়গায় 20। তো 20ও কিন্তু আমার ডিকশনারি কিতে কিন্তু অ্যাভেলেবেল নেই, এখন শুধু 10 আছে, তার মানে ফলস। আমাদের এলস পার্টে গেছে, এলস পার্টে আমি ইনসার্ট করব, তার মানে 20-র বিকল্পে কি হবে, 1 কিন্তু ইনসার্ট হবে। নেক্সট কি আছে দেখো, আয়ের ভ্যালু 10, নেক্সট, তাহলে এখানে কেটে এটা 10 লিখলাম। এবার যখন আমি ফ্রিকোয়েন্সিতে চেক করছি যে আইটা কি ফ্রিকোয়েন্সি,
এই যে ডিকশনারির কিতে প্রেজেন্ট আছে, মানে 10টা কি অ্যাজ আ কিতে রয়েছে, তুমি বলবে হ্যাঁ রয়েছে। কেন, দেখো এখানে 10 কিন্তু এক্সিস্ট করছে। তাহলে আমরা কি করব, আমাদের যে অলরেডি এর ভ্যালুটা ছিল, মানে এই 1টা যে ছিল, এটাকে আপডেট করব 1 প্লাস 1 করে দেবো, যা ছিল তার থেকে 1 বাড়িয়ে দেবো, যা ছিল তার থেকে 1 বাড়াবো। এই লাইনটাকে যদি আরো ভেঙে লিখি, ফ্রিকোয়েন্সি অফ আই ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি অফ আই প্লাস 1, মানে যা ভ্যালু ছিল এটা তার সঙ্গে 1 আমি বাড়িয়ে দিচ্ছি। তাহলে 1টা কেটে এখানে 2 হয়ে যাবে। তাহলে আমি এটা মুছে দিই, তাহলে ক্লিয়ার হবে। তাহলে 1টা লিখবো না, 1-এর জায়গায় আমি কিন্তু এখানে 2 লিখে দেবো। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমাদের আয়ের ভ্যালু কত এসছে, 30। তাহলে এখানে আয়ের ভ্যালু কত আছে, 30 আছে। ভালো কথা। তো 30 কি আমার ফ্রিকোয়েন্সি যে ডিকশনারির কিতে অ্যাভেলেবেল? তোমরা বলবে না, এখন দেখতে পাচ্ছ নেই। ক্লিয়ার। তো না থাকলে কি হবে, এলস পার্টে ফলস হবে। এলস পার্টে ঢুকে 30 তার রেসপেক্টিভ ভ্যালু 1 কিন্তু ইনসার্ট হয়ে গেল। বন্ধ করে দিলাম, কেন, আর কোনো এলিমেন্ট নেই ঢোকার মতন, তাহলে আর এখানে রাখবো না। নেক্সট কি এসছে, 20 এসছে। তাহলে এখানে 30 কেটে 20 লিখলাম। তো 20 অলরেডি কিন্তু প্রেজেন্ট রয়েছে। আগলে কি বলেছিলাম, যা ভ্যালু রয়েছে তার থেকে 1 বাড়িয়ে দেবো আমি। তো 1 ছিল, তাহলে 1টা মুছে আমি কি করব, এখানে আমি 2 করে দেবো, আর কিচ্ছু করবো না, যা ছিল তার থেকে 1 বেড়ে যাবে। নেক্সট কি এসছে, আবার 10 এসছে। এখন আয়ের মধ্যে কে আছে, 10। তো 10 কি অ্যাজ আ কি প্রেজেন্ট? তুমি বলবে হ্যাঁ স্যার 10 তো রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। তো যা ছিল ভ্যালু তার থেকে 1 বাড়িয়ে দেবো, মানে 2 এর জায়গায় কি হয়ে যাবে, এটা 3 আমি আপডেট করে দেবো। এটা হচ্ছে ফাইনাল তোমার ফ্রিকোয়েন্সি নামক একটি ডিকশনারি তৈরি হলো, যার কিতে রয়েছে হচ্ছে এলিমেন্ট, আর এই ভ্যালুতে রয়েছে হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা, মানে 10 কতবার রয়েছে, 20 কতবার রয়েছে, 30 কতবার রয়েছে। এই হচ্ছে বেসিক গল্প। এবার চাইলে তুমি এটা ডাইরেক্ট ডিকশনারিটাকে প্রিন্ট করে দিতে পারো, বা আমরা এরকম এক্সটেন্ডেড ফর লুপ ইউজ করতে পারি, যে এক একটা করে যে কিগুলো আসবে আমাদের ফর কি ইন ফ্রিকোয়েন্সি, মানে এক একটা করে এই যে 10টা প্রথমে আসবে কিতে, তার কিটা প্রিন্ট হবে এবং তার ফ্রিকোয়েন্সি, তার ভ্যালুটা এখানে এইভাবে প্রিন্ট হবে। আমরা যখন ডিকশনারির নাম তার ব্র্যাকেটে যদি কিটা দিই, তার ভ্যালুটা আমরা পেয়ে যাই। এটা বেসিক ডিকশনারি কনসেপ্ট। এগুলো কিন্তু ডিকশনারি কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে বুঝতে পারবে না। তো ডিকশনারি কিন্তু অলরেডি আমার কিন্তু প্লেলিস্টের ভিডিও রয়েছে, এখানে ইনডেপথ বেসিক ওয়ার্কিং অফ ডিকশনারিগুলো কিন্তু আমি ক্লিয়ার করেছি। তাহলে এখান থেকে প্রথমত আমাদের একটা করে কিগুলো আসবে, মানে প্রথমে 10 আসবে, তো 10টা প্রিন্ট হলো, ধরুন 10 প্রিন্ট হলো, তার কোলন দিয়ে তার এখানে এটা তার ভ্যালুটা ফ্রিকোয়েন্সি ব্র্যাকেটে তার কি দেওয়া, মানে তার ভ্যালুটা প্রিন্ট হবে। নেক্সট টাইম 20 আসবে, 20 রেসপেক্টে 2 হয়ে গেল। এইভাবে তোমার প্রিন্টিং গুলো হতে থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোড, আমি প্রথমেই বললাম। এটা কিন্তু একদম মুখস্থর আইডিয়া রেখে দেবে যে এইটা এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, এটা প্রথমেই বলে দিলাম। নেক্সট আমি চলে গেলাম, এটা ডিকশনারি বেস প্রশ্ন রয়েছে। এবার আউটপুট তোমাদের প্রেজেন্ট প্রেডিক্ট করতে হবে। তাই এই প্রশ্নগুলো কিন্তু সবই আমাদের ইয়ার ওয়াইজ প্রশ্ন, মানে যেগুলো ইয়ারে অলরেডি আমাদের সিবিএসই বোর্ড ক্লাস 12-এ এরকম ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে এসেছে। তো সেরকম ধরনের প্রশ্ন আমরা পেতে পারি, কেন আলটিমেটলি আমরা পড়াবো কি, আমাদের পড়াতে হবে সেই সিবিএসই স্টুডেন্ট 11, 12 বা 9, 10দের কিন্তু পড়াতে হবে। তাই প্রশ্নটা কি রয়েছে, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। একটা ডিকশনারি দেওয়া রয়েছে এবং ডিকশনারি ডট আইটেম, সেটা ডাইরেক্ট কিন্তু ফাংশনের উপর প্রশ্ন রয়েছে। আইটেম ফাংশনটা কি করে, আমাদের লিস্ট অফ টাপেল তৈরি করে। এক একটা লিস্ট থাকবে, দেখতে পাচ্ছ লিস্ট, এই লিস্টের মধ্যে এক একটা টাপেল রয়েছে, টাপেলের মধ্যে কি ভ্যালু পেয়ারটা রয়েছে। এক একটা টাপেল কি থাকবে, প্রথমে থাকবে কি তার রেসপেক্টিভ ভ্যালু, তারপরে কি তার রেসপেক্টিভ ভ্যালু, কিন্তু আমাদের আগে এই ডিকশনারি আন্ডারস্কোর আইটেম কথাটাও কিন্তু আমাদের লিখতে হবে, কেন কি এটা অ্যাজ আ ফাংশন রেসপেক্টেই কিন্তু আমাদের আউটপুট স্ক্রিনে আমরা পাই। খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা ডিকশনারি আইটেম ব্র্যাকেটের মধ্যে আমাদের এই জিনিসটা লিস্টটাকে কিন্তু প্রেজেন্ট করতে। যদি তোমরা নর্মাল এই লিস্ট অফ টাপেলও লিখে দাও, এই যে ডিকশনারি আইটেমটা না লিখলেও কিন্তু তোমাদের নাম্বার কাটবে না, কেন ওরা দেখতে চাইছে যে আলটিমেটলি তোমরা আইটেম ফাংশনটার কাজ জানো কিনা। আইটেম কি করে, লিস্ট অফ টাপেল, মানে একটা লিস্টের মধ্যে টাপেল থাকবে, টাপেলের মধ্যে কি থাকবে, তার কি ভ্যালু পেয়ার, প্রত্যেকটি কি ভ্যালু পেয়ার নিয়ে একটা টাপেল তৈরি হবে। এইটাই ওরা কিন্তু এখান থেকে দেখতে চেয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, রাইট আ পাইথন প্রোগ্রাম টু ইটারেট ওভার ডিকশনারি ইউজিং লুপ, মানে লুপ দিয়ে ইটারেট করতে হবে একটা ডিকশনারির উপর। আমি একটা ডিকশনারি ধরে নিয়েছি যেখানে কিছু কি আর ভ্যালু পেয়ার রয়েছে। তাহলে আমরা এর আগের অলরেডি প্রোগ্রামেও দেখেছি, এর আগের প্রোগ্রামটা, যে আমরা ডাইরেক্ট এরকম ফর লুপ দিতে পারি, ফর কি ইন ডিকশনারি, মানে একটা করে কি ভ্যালুগুলো, মানে প্রথমে আমার এ উঠে আমার কিতে আসবে, তুমি কিটা প্রিন্ট করছো, এবং ডি অফ সেই এ মানে হচ্ছে তার ভ্যালুটা তুমি পেয়ে গেল। তোমার আউটপুট কিরকম হবে, a:10, তারপরে তোমার b:20, তারপরে c: তোমার 30
এইভাবে তোমার কিন্তু আউটপুটে তোমরা কিন্তু ভ্যালু পাবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। তো আমরা বেসিক্যালি এই জিনিসগুলো একটু মাথায় রাখলে যে যখন আমরা এক্সটেন্ডেড ফর লুপ ইউজ করি ডিকশনারির ওপর, তাহলে কি কি ভ্যালু আমার আসে, এইগুলো যদি মোটামুটি একটু আইডিয়া থাকে, বেসিক দেখো সব প্রশ্ন কিন্তু আমাদের বেসিকের ওপর থেকেই দেবে, কনসেপচুয়ালাইজ কিন্তু তোমার বেসটা ক্লিয়ার কিনা, মানে ডিকশনারি কি জিনিস খায় না মাথায় মাকে, তার প্রত্যেকটি আইডিয়া যদি ক্লিয়ার থাকে যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু করতে পারবে। নেক্সট প্রশ্ন বলছে রাইট আ পাইথন স্ক্রিপ্ট টু মার্চ টু পাইথন ডিকশনারি। দুটো পাইথন ডিকশনারিকে মার্চ করতে হবে। দুটো ডিকশনারি ধরে নাও, একটা D1 আমি একটা ডিকশনারি ধরে নিয়েছি যেখানে কিছু কি ভ্যালু পেয়ার রয়েছে, আর D2 একটা ডিকশনারি যেটা কি ভ্যালু পেয়ার রয়েছে। দুটো ডিকশনারিকে মার্চ করার জন্য আমাদের আপডেট নামক একটি ফাংশন রয়েছে। এই ফাংশনটার প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাকে দেখার জন্য যে তুমি এই আপডেট ফাংশনটা জানো কিনা। তোমাকে কি লিখতে হবে, D1 ডট আপডেট ব্র্যাকেটে D2, মানে D1 এর মধ্যে D2টা কিন্তু আপডেট হলো, মানে D1 ডট লেখা মানে D1 যে ডিকশনারি ছিল সেটা তো কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকবেই, মানে A10 আমি আর কোলনটা দিচ্ছি না, মানে মাথায় এই কোলনটা দিলাম না, B20 এটা কিন্তু থাকবেই। তারপরে যে D2র ভ্যালুগুলো কিন্তু D1 এর পেছনে ঢুকে যাবে, মানে C30 এবং তোমার D40 এভাবে কিন্তু ঢুকে গেল। এটার মানে কিন্তু এইটা, তাহলে কিন্তু কখনোই ধরবে না যে D2 যা ছিল তাই থাকবে, D2র মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, বাট D1 এর পেছনে তোমার D2র ভ্যালুগুলো কিন্তু হুড় করে ঢুকে গেল। তুমি দেখো লাস্টে প্রিন্ট করেছো D1 কে, প্রিন্ট করলে তুমি এটাই পাবে। এই হচ্ছে গল্পটা, ইম্পর্টেন্ট এইগুলো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে রাইট আ পাইথন প্রোগ্রাম টু গেট ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু ইন ডিকশনারি। তোমাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলো, ভ্যালু বলেছে খুব ইম্পর্টেন্ট, কি বলেনি কিন্তু, আমার মিনিমাম ম্যাক্সিমাম কি কি আছে বলেনি, ভ্যালুগুলো। আমাদের তো কি আর ভ্যালু পেয়ার থাকে, একটা ডিকশনারির মধ্যে কি থাকে, একটা কি থাকে আর ভ্যালু থাকে, এরকম তো অনেকগুলো, কি1 ভ্যালু 1, কি2 ভ্যালু 2, আর কি সবসময় ইউনিক ইন নেচার হয়। তাহলে আমরা বলতে পারি কি কখনো আমরা ইনমিউটেবলও বলি, কি কে কখনো চেঞ্জ করা যায় না, এটাও আমরা গল্প জানি। তো এই জিনিসগুলো বেসিক আইডিয়াস কিন্তু হয়তো আমাদের ক্লিয়ার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুগুলোকে তোমায় কিন্তু বার করতে হবে। তার জন্য আমাদের একটা ফাংশন রয়েছেই, আমাদের ডিকশনারি ডট ভ্যালুস, ডিকশনারি নেম, ডি হচ্ছে ডিকশনারি নেম, ডট ভ্যালুস ফাংশন যদি করি আমাকে একটা লিস্ট রিটার্ন করে যার মধ্যে এই ভ্যালুগুলো জাস্ট শুধু থাকবে। ঠিক আছে, তাহলে 45, আমাদের 12, আমাদের 89 আর 34 এই ভ্যালুগুলো থাকবে। তাহলে এইটা এই ডি ডট ভ্যালুস কিন্তু আমাকে এই লিস্টটা রিটার্ন করবে। এবার সেখান থেকে তো আমাদের ম্যাক্স ফাংশন তোমরা জানো, যেটা সবাই গ্লোবাল, এটা কোনো পার্সোনালি কাউড নিজস্ব প্রপার্টি না, এটা পাইথনের গ্লোবাল ফাংশন। তো ম্যাক্সের মধ্যে ফেললেই তোমার এই লিস্টের মধ্যে যে ম্যাক্সিমামটা তুমি পেয়ে যাবে, যেটা তোমার ম্যাক্স ভ্যাল বলে ভেরিয়েবলে স্টোর হবে। সেম আমরা মিনের জন্য তাই করবো, ডি ডট ভ্যালুস করেছি, সেখান থেকে মিনিমামটা আমরা মিন ডট ভ্যালুসে পেয়ে গেছি। লাস্টে তোমরা দুটোকে প্রিন্ট করে দিয়েছো, মিনিমাম ভ্যালুকে এই করেছো, ম্যাক্সিমাম ভ্যালুকে এই করেছো। এইভাবে সিম্পল এই প্রশ্নগুলো কনসেপচুয়ালাইজ। এই ব্যাপারগুলো না জানলে, যে ডি ডট ভ্যালুস দিয়ে আমরা ভ্যালু পেলাম, তার ম্যাক্সিমামটা স্টোর করলাম, ডি ডট ভ্যালুস দিয়ে আমরা সব ভ্যালুগুলো অ্যাজ আ লিস্ট হিসাবে পেলাম, তার মিনিমামটা, এই জিনিসগুলো কিন্তু এখানে তোমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাইট আ পাইথন প্রোগ্রাম টু মাল্টিপ্লাই অল আইটেম ইন আ ডিকশনারি। প্রত্যেকটি আইটেমের মাল্টিপ্লিকেশন ভ্যালু তোমাকে প্রিন্ট করতে হবে। যেরকম তুমি দেখতে পাচ্ছ ডিকশনারি ধরেছি, এখানে আমার ভ্যালুতে বলেছে মাল্টিপ্লাই অল আইটেমস, আইটেম মানে এখানে কিন্তু ভ্যালুই তোমাকে ধরতে হবে। কেন দেখো, যতগুলো আমাদের আইটেমস যখন বলি আমাদের কি ভ্যালু পেয়ার নিয়ে একটা আইটেম হয়। তো এবার এখানে তোমার যদি ডিকশনারিটা একটা এক্সাম্পল রেখেছি যেখানে তোমার ভ্যালুগুলো সংখ্যা রয়েছে, আর এখানে আমাদের কিগুলো কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে। আলটিমেটলি আমরা যতগুলো ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করে তার রেজাল্ট দেবো, তার মানে 2 × 3 × 4, তাহলে 6×4 = 24 তোমার অ্যান্সার এই এক্সাম্পলের রেসপেক্টে হবে। আমি একটা সেলফ মাল্টিপ্লিকেটিভ ভেরিয়েবল ধরেছি যেটা প্রোডাক্ট বলে, তার ভ্যালু এখন ইনিশিয়ালি 1 দিয়েছি। এবার আমি যেটা ফর লুপ লিখেছি, ফর ভ্যাল ইন ডিকশনারি ডট ভ্যালুস, মানে ডি ডট ভ্যালুস মানে ভ্যালুর একটা এরকম একটা লিস্ট চলে আসলো, 2 3 4 এক একটা করে তোমার ভ্যালের মধ্যে যাবে, এই 2টা প্রথমে ভ্যালে যাবে, তাহলে এবার প্রোডাক্টের সঙ্গে সেলফ মাল্টিপ্লিকেশন হতে থাকবে, তাহলে 1 × 2 2, তারপরে 2 × 3 6, 6 × 4 24, এইভাবে তোমার ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে। ফর লুপের বাইরে গিয়ে তোমরা ফাইনাল প্রোডাক্টের ভ্যালুটা কিন্তু এখানে প্রিন্ট করে দেবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। ঠিক আছে, এইগুলো একটা মোটামুটি একটা আইডিয়া আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে রাইট আ পাইথন প্রোগ্রাম টু রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস কি ভ্যালু পেয়ার ফ্রম আ ডিকশনারি।
তো প্রথমেই প্রশ্নটা পড়ে ভালো করে বুঝতে হবে যে আমাদের ডিকশনারির মধ্যে কখনো কিন্তু ডুপ্লিকেট কি হতে পারে না। কি উইল বি ইউনিক ইন নেচার, কি সবসময় কিন্তু ইউনিক হয়, বাট ভ্যালু ডুপ্লিকেট হতে পারে। তার মানে যদি আমি এটা এক্সাম্পলে দেখো, দেখো এ এর মধ্যে 10 আছে, ভালো কথা। বি তার রেসপেক্টে 20, মানে এ আছে কি আর 10 হচ্ছে তার ভ্যালু, বি হচ্ছে কি তার ভ্যালু হচ্ছে 20। বাট দেখো সি এর ভ্যালু কিন্তু 10, মানে এটা কিন্তু অলরেডি 10 কিন্তু অ্যাজ আ ভ্যালু প্রেজেন্ট রয়েছে এর সাথে। তার মানে এইটা ডুপ্লিকেট, 10টা ডুপ্লিকেট এইটা। তার মানে ডি এর মধ্যে 30 আছে, তার মানে এইটাকে আমাদের এই কি ভ্যালু পেয়ারটাকেই বাদ দিতে হবে। তার মানে বুঝতে পারলে, তার মানে আমাকে বলেছে যে ডুপ্লিকেট ভ্যালু যাদের রয়েছে তার কি ভ্যালু পেয়ারটাকেই আমাকে সরাতে হবে, রিমুভ করতে হবে ডিকশনারি থেকে। তাহলে আমি কিভাবে করব? প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এরকম দিতেই পারে যে ভ্যালু যদি ডুপ্লিকেট হয় তাহলে এরকম ধরনের আমি কি ভ্যালু পেয়ারটাকেই ডিকশনারি থেকে বাদ দেবো। তো করার জন্য আমি কি করেছি, আমার যে টেকনিকটা ফলো করেছি, একটা নতুন ডিকশনারি আমি বানিয়েছি যেটা এখন এমটি আছে, ভালো কথা। এবার আমার যে এক্সিস্টিং ডিকশনারির ওপর আমি আমি ডি ডট আইটেমস করে, আমি তাহলে ডি ডট আইটেমস কি করে, কি ভ্যালু পেয়ার টাপেলের রেসপেক্টে দেয়। তাহলে আমি এখানে কি আর ভ্যালু দুটোই কিন্তু আমি ডি ডট আইটেমস করলে আমি কিতে কি পাবো, ভ্যালুতে ভ্যালু পাবো। কেন কি আলটিমেটলি কি হয়, কি ডি ডট আইটেমস করলে আমি এইভাবে পাচ্ছি এ কমা 10, ঠিক আছে, এটা প্রথম টাপেল, কেন কি জানি আমরা লিস্ট অফ টাপেল দিয়ে এক্ষুনি বলে আসলাম আমরা ওপরে, বি কমা 20, আর তারপর হচ্ছে আমার যাবে হচ্ছে সি কমা 10, আর তারপরে আসবে হচ্ছে আমার ডি কমা 30। তাহলে এরকম লিস্ট অফ টাপেলটা অ্যাকচুয়ালি কিন্তু আমার এরকম আমার এইটা এই লাইনটা লেখা মানে আমি এই জিনিসটা কিন্তু পাবো। এবার যে কি ভ্যালু যেটা লেখা রয়েছে, তাহলে এটা হবে আমার কিতে আসবে প্রথমের জন্য, আর 10টা আমার কিন্তু ভ্যালুতে আসবে। তাহলে আমার ইনিশিয়ালি কে আর ভি লিখছি, তাহলে কি এর মধ্যে আমার এ আছে আর আমার ভি এর মধ্যে 10 আছে। এবার আমি চেক করলাম যে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা তুমি পেলে এখন 10, এটা কি তোমার নতুন ডিকশনারির ভ্যালুর মধ্যে আছে? তাহলে নিউ ডিকশনারির ভ্যালু করলে আমরা সেই ভ্যালুগুলো পেয়ে যাব। এখন তো যদিও বা নিউ ডিকশনারি বলে যে ডিকশনারিটা রয়েছে সেটা কিন্তু আমার এমটি, কিছুই নেই, খালি এখন। তো অবভিয়াসলি এইটা ট্রু হচ্ছে না, নট ইন, হ্যাঁ এটা ট্রু, ট্রু হচ্ছে, কেন কি আমার অলরেডি কোনো ভ্যালুই নেই, একটা এমটি ডিকশনারি। তাহলে কিন্তু আমি এই কি ভ্যালু পেয়ারটাই নতুন ডিকশনারিতে ঢুকিয়ে দেবো। তার মানে আমার এ ঢুকে গেল, তার রেসপেক্টে ভ্যালু 10 ঢুকে গেছে। নেক্সট টাইম কে আসবে, বি আর 20, তার মানে কিতে হবে বি আর ভ্যালুতে হবে 20। এবার আমি ফের চেক করবো আবার নতুন যে ডিকশনারির যে ভ্যালুতে কি আমার 20 আছে, ভ্যালু দিয়ে চেক করছি 20টা কি আছে, দেখলাম না নেই, কেন কি আমার 10 আছে, ভ্যালুতে 20 নেই। তাহলে আমি বি কোলন 20 কিন্তু ঢুকিয়ে, পরের বার কে এসছে আমার সি আর 10, তাহলে কিতে হবে সি আর ভ্যালুতে হবে 10। এবার যখন আমাকে এই ইফটা চলবে ভ্যালু নট ইন, দেখো অলরেডি কিন্তু আমার 10 রয়েছে, কেন কি আমার সি এর ভ্যালু হচ্ছে 10, আর আমার নতুন ডিকশনারি যে ভ্যালুগুলো ঢোকালাম এটাকে যদি আমি ডি ডট ভ্যালুস করি, তার মানে 10 কিন্তু অলরেডি রয়েছে। তার মানে আমি এই পেয়ারটাকে আর ঢোকাবো না, তাহলে কিছুই করবো না, আমরা কিন্তু পরে ইটারেশনে চলে যাব। এখন কি এর ভ্যালু হচ্ছে ডি, আর তার কি হচ্ছে ডি, আর ভ্যালু হচ্ছে 30। তো 30 তো কোনোভাবে প্রেজেন্ট নেই নতুন ডিকশনারির ভ্যালুর মধ্যে, তাহলে আমাদের ডি কোলন 30 কিন্তু আমার ইনসার্ট কিন্তু হয়ে যাবে নতুন ডিকশনারি। ফাইনাল আমি কি নতুন ডিকশনারিটাকে প্রিন্ট করবো। তাহলে দেখো লজিকটা কিভাবে কাজ করলো, যেখানে আমাদের এরকম যদি ডুপ্লিকেট কোনো ভ্যালুস থাকে তাহলে সেই কি ভ্যালু পেয়ারটা কিন্তু আমি নতুন ডিকশনারিতে নিলাম না। এই লাইনটা লিখে যেখানে ভ্যালু নট ইন নিউ ডিকশনারি ডট ভ্যালু, এই লাইনটা ইম্পর্টেন্ট, হাইলাইটও করে দিলাম। ভ্যালু নট ইন, যে ভ্যালুটা আমার এখান থেকে পাওয়া গেছে পুরোনো ডিকশনারির ভ্যালু যেটা আমার একটা করে ইটারেট করে আসছে, সেই ভ্যালুটা যদি নতুন ডিকশনারি ভ্যালুর মধ্যে না থাকে তাহলে আমি সেটা সেই কি ভ্যালু পেয়ারটা কিন্তু নতুন ডিকশনারিতে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে লজিক, প্রোগ্রামের লজিকটাই কিন্তু এটাই ছিল। এইভাবে কিন্তু আমরা আরামসে এই প্রোগ্রামটাকে কিন্তু আমরা করতে পারবো। ভালো প্রোগ্রাম ছিল, এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু আসতেই পারে। নেক্সট প্রশ্নে চলে গেলাম, রাইট আ পাইথন প্রোগ্রাম টু চেক ওয়েদার আ ডিকশনারি ইজ এমটি অর নট। একটা ডিকশনারি এমটি কিনা কি করে চেক করবো? তো আমি এখানে একটা ডিকশনারি ধরেছি যেটার মধ্যে কিছুই নেই, তার লেন্থ চেক করো। লেন্থ কি দেয়, তার কি ভ্যালু পেয়ার নিয়ে একটা আইটেম, এবং কতগুলো আইটেম আছে সেটা তোমার লেন্থ ফাংশন তোমাকে ডিকশনারি রেসপেক্টে রিটার্ন করে। এগুলো কিন্তু বেসিক অপারেশন অফ ডিকশনারি বলতে পারি। যদি তার লেন্থ 0 হয় তার মানে আমি কি প্রিন্ট করবো, ডিকশনারিটা এমটি, আর না হলে আমরা ডিকশনারিটা নট এমটি প্রিন্ট করবো। তাহলে এটাই হচ্ছে বেসিক প্রোগ্রাম, খুব সোজা প্রোগ্রাম ছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, রাইট আ পাইথন প্রোগ্রাম টু সাম অল আইটেম ইন আ ডিকশনারি। যতগুলো আমার আইটেমস রয়েছে সেই এখানে ভ্যালুর কথা, যখনই আমরা আইটেমস এখানে বলি এরকম ধরনের, আমরা কিন্তু আলটিমেটলি যোগটা কিন্তু সব ভ্যালুর উপরই করবো। এটা অনেক সময় আইটেম শব্দটা দিয়ে তোমরা গুলিয়ে ফেলবে না। আইটেম অ্যাকচুয়ালি কি বলা হয়, আইটেম মানে কি ভ্যালু পেয়ারকে বলা হয়, বাট আমরা যখন কাজ করবো গুণ করা যোগ করা, আমরা সবসময় কিন্তু ভ্যালুর উপরেই কাজটা করবো।
কেন কি কিন্তু কখনো আমাদের স্ট্রিংও হতে পারে, তো স্ট্রিং এর তো কোনো যোগ হয় না, স্বাভাবিক কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখনই কাজটা করব আমাদের ধরতে এরকম ভাবে হবে, কিটা ধরে নাও কোনো একটি ক্যারেক্টার রয়েছে আর ভ্যালুটা একটা নাম্বার রয়েছে বা ইন্টিজার রয়েছে। তাহলে ইন্টিজার কি হচ্ছে আমার স্ট্রিং বা ক্যারেক্টার, সেটা অবভিয়াসলি সব স্ট্রিং দিয়েই ধরি আমরা পাইথনে, আর ওটা হচ্ছে তোমার কোনো নাম্বার রয়েছে। তো এরকম ভাবে একটা ডিকশনারি রয়েছে। তো আমরা যেটা ওই মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামটা করে দিলাম, সেম প্রোগ্রাম এটা, যেটা আগে দেখলাম আমরা টোটালের ভ্যালু ইনিশিয়ালি 0 রেখেছি। এবার আমি একটা করে ভ্যালুসগুলো ডি ডট ভ্যালুস করে সেই ভ্যালুর একটা লিস্ট পেয়ে গেলাম, এখানে 10, 20, 30 একটা করে যে ভ্যালুগুলো আমার এই ভ্যালে আসছে আর টোটালের সঙ্গে ভ্যালটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই লুপটা যতক্ষণ ঘুরবে আমার এই সবগুলো যোগ হয়ে যাবে, তাহলে 60 অ্যান্সার চলে আসবে টোটালের মধ্যে, তাহলে ফাইনাল সামটা আমার 60 কিন্তু এখানে চলে আসবে। তাহলে এই ধরনের প্রোগ্রাম কিন্তু আমাদের ক্লাস 11-এ কিন্তু এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু ভালো লেভেলে দেয়, 12-এও দেয়, বলবো না দেয় না। বাট এগুলো হচ্ছে আমাদের এই একটা ধাপ কিন্তু গিয়ে মোটামুটি আমাদের 11-এর ধাপ কিন্তু ক্লিয়ার হলো। এর পরের বার থেকে যা প্রোগ্রামগুলো দেখবো এগুলো সব কিন্তু 12-এর রেসপেক্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট। 12-এ এরকম ধরনের প্রশ্ন কিন্তু দেয়, যেখানে কিছু আউটপুট বেস প্রশ্ন দেখবো, কিছু এমসিকিউস প্রশ্নও দেখবো, আর কিছু আমাদের ডিসক্রিপটিভ প্রশ্নও দেখবো, যেরকম যেরকম রয়েছে সেগুলো সব দেখবো। তো এবার 46-এর প্রশ্নটা আমাদের কিন্তু ক্লাস 12 থেকে দিয়েছে। আমাদের যে এক্সেপশন হ্যান্ডলিং বলে যে পার্টটা রয়েছে আমাদের পাইথনে, সেখান থেকেই প্রশ্নটা দেওয়া হয়েছে। কি দিয়েছে আমরা জানি, এক্সেপশন হ্যান্ডলিং এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং আশা করি তোমাদের ক্লিয়ার। আমরা ট্রাই ইউজ করি, এখানে ক্যাচ বলে কিছু হয় না, এখানে এক্সেপ্ট হয়। ভালো করে প্রশ্নটা দেখো কি দিয়েছে। ট্রাইয়ের মধ্যে একটা আমাদের লাইন লেখা আছে, দিয়েছে এক্স ইজ ইকাল টু 10/0। তো অবভিয়াসলি এটা দেখেই বুঝতে পারছো যে এখানে একটা এক্সেপশন হবেই, কেন কি কখনোই কোনো জিনিস 0 দিয়ে ডিভাইড করা যায় না, এইটুকু হয়তো আইডিয়া তোমাদের ক্লিয়ার আছে। এটা ডিভাইড বাই 0 এরার কিন্তু আসবে। এবার অবভিয়াসলি এই লাইনটা আমাদের কিন্তু একটা রান টাইম এক্সেপশন কিন্তু জেনারেট করবে। এই টপিকটা কিন্তু রান টাইম এরার বা রান টাইম এক্সেপশন থেকেই কিন্তু প্রশ্নটা দিয়েছে। তাহলে আমাদের এখানে দুটো আমরা কিন্তু এক্সেপ্টের ব্লক লিখেছি, ঠিক আছে। এইটা হচ্ছে এক্সেপশন, এখানে এটা হচ্ছে মাদার। আমাদের আলটিমেটলি এটা বলে দিই, এই লজিকটা প্রথমে ক্লিয়ার থাকা দরকার। যে প্রথম যে আমাদের এটা ধরে নাও তোমরা মনে মনে যদি কোনো সি বা জাভা প্রোগ্রাম পড়ে এসছো, যেখানে ক্যাচ যে কথাটা আমরা লিখতাম না, যে ট্রাই ক্যাচ ব্লক, তো ক্যাচ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ক্যাচকেই আমরা এক্সেপ্ট বলে কিন্তু পাইথনে বলার। পাইথনে ক্যাচ বলে কোনো কিছু নেই, পাইথনে এক্সেপ্ট রয়েছে। যা ক্যাচের কাজ রয়েছে তাই হচ্ছে এক্সেপ্টের কাজ, জাস্ট নামটা পাল্টে দেওয়া রয়েছে। কনসেপ্টটাও একই রয়েছে। যে এবার আমাদের কনসেপ্টটা কি রয়েছে, এইখানে প্রথমে আমাদের এক্সেপশন বলে একটা মাদার, আমাদের বলতে পারো মাদার ক্লাস, এটা ক্লাস হিসেবে সব ভেতরে রয়েছে। আমরা যদি উপসের কথা বলি বা অত যদি ইনডেপথে না যাই, ধরে নাও এ হচ্ছে সবার বড়। এই এক্সেপশন যে কথাটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, এ সবার বড়, এর আন্ডারে সব এক্সেপশন গুলো আমরা ভাগ করে লিখি, যেমন ডিভাইড বাই 0 বা আমাদের কি এরার, এই এরার, সেই এরার। এই যে এরার গুলো এগুলো হচ্ছে তার সাব বলতে পারো, বা ওর আন্ডারে রয়েছে। তো তোমরা যদি প্রথমে যদি তোমরা এই এক্সেপশন কথাটা যদি উল্লেখ করে দাও, এই যে এক্সেপ্টের পাশে যে এক্সেপশন কথাটা যদি উল্লেখ করে দাও, তাহলে সেই ব্লকটাই কিন্তু এক্সিকিউট হবে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কোন এরার, এটা কিন্তু ডিভাইড বাই 0 এরার, মানে 0 ডিভিশন এরারটা কিন্তু অনেক লোকরা কিন্তু এই লাইনটা প্রিন্ট করবে, এই লাইনটা কিন্তু প্রিন্ট হবে না। কেন? কেন কি এইটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে মাদার এক্সেপশন, মানে এর আন্ডারে এগুলো রয়েছে। আর তুমি যদি মাদারটাকেই আগে লেখো, মাদার মানে সবার বড়, তাকে এই যদি আগে লেখো, তাহলে এখান থেকে ডাইরেক্ট এর মধ্যেই ঢুকে যাবে, ঢুকে এই লাইনটা প্রিন্ট করেই কাজ বন্ধ করে দেবে। তুমি যদি এটাকে উল্টো করে দিতে অর্ডারটা, মানে এই লাইনটা উপরে লিখতে আর এই লাইনটা নিচে লিখতে, তাহলে কিন্তু এই লাইনটা কিন্তু এক্সিকিউট হতো, মানে এটাই অ্যান্সার আসতো, ডিভাইড বাই 0 এটারই কিন্তু আসতো। বাট যেহেতু তুমি মাদার এক্সেপশন আমি এইভাবে বলি, বা সবার যে বড় এক্সেপশনটা যদি উপরে লিখে দাও, তাহলে কিন্তু যখনই কোনো এক্সেপশন হবে তাহলে তার মধ্যেই ঢুকবে, তার তলারগুলোকে ইগনোর করে দেবে। তার তলার যতগুলো তুমি এরকম এক্সেপ্ট ব্লক লিখবে সেগুলো কিন্তু কোনোভাবে দেখা হবে না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু দিতেই পারে, ঠিক আছে। তো এটাকে মাথায় রাখবে, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ এমসিকিউ বেস প্রশ্ন, যদিও বা ডিসক্রিপটিভ না, বাট এই ধরনের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এটা কনসেপ্টটা ইম্পর্টেন্ট। যদি তুমি যে মাদার এক্সেপশন বা হেড, যে সব থেকে বড়টাকে যদি তুমি ওপরে লিখে দাও, তার ব্লকটাই এক্সিকিউট হবে, তার তলায় তুমি যা লেখো না কেন সেগুলো একটাও ব্লক এক্সিকিউট হবে না, এগুলো কিন্তু তার আন্ডারে রয়েছে। এক্সেপশন একটা, মানে ধরে নাও একটা মা, ধরে নাও তার ছেলেপুলে হচ্ছে যতগুলো রয়েছে, 0 ডিভিশন এরার, হ্যান ত্যান যা রয়েছে ওর আন্ডারে রয়েছে। তুমি যদি মাকে ওপরে রেখে দাও, তাহলে কিন্তু মাই প্রথমে এক্সিকিউট হয়ে যাবে, তার তলায় কিন্তু কোনো যাবেই দেখা যাবে না। তাহলে এখানকার অ্যান্সার কি হয়ে যাবে, বি, আমাদের সাম আদার এরার কিন্তু কোনোভাবে অ্যান্সারে কিন্তু চলে আসবে, ঠিক আছে।
নেক্সট প্রশ্ন চলে আসলাম, এটাও কিন্তু একটা এমসিকিউ বেস প্রশ্ন রয়েছে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড? এই পাইথন কোডের কি তোমার আউটপুট হবে? এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, একটা কনসেপ্টটা বুঝতে হবে। ডিকশনারি তোমার দেওয়া রয়েছে, তো ডিকশনারিটাকে একটু হাইলাইট করি। মাই ডিক বলে, যেখানে নেম আছে আছে কি আর তার ভ্যালু হচ্ছে অ্যালিস, এজ হচ্ছে কি তার ভ্যালু হচ্ছে 27, সিটি হচ্ছে কি তার ভ্যালু হচ্ছে দিল্লি। ভালো কথা। এবার আমাদের প্রিন্ট করতে হবে মাই ডিক ডট গেট, এটা গেট ফাংশন থেকে প্রশ্নটা দিয়েছে। ডিকশনারির মধ্যে কিন্তু আমাদের গেট নামক কিন্তু একটা ফাংশন কিন্তু রয়েছে। এইবার গেট ফাংশনের একটু গল্পটা বলে দিই। এটা বেসিক হয়তো তোমরা দেখে আসলে আইডিয়া ক্লিয়ার আছে হয়তো, বাট তাও বলবো। গেট ফাংশন দুটো প্যারামিটার নেয়, ভালো করে বুঝে নাও। ফার্স্ট যে প্যারামিটারটা কিন্তু আমরা বলি কিটা, ভালো কথা। আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে যে P2, এটাকে ডিফল্ট ভ্যালু বলা হয়। কি বলা হয়? ডিফল্ট ভ্যালু। প্রথমে আমি বলে দিলাম। তো প্রথম প্যারামিটারের কাজটা কি? এটা আমি একটা কি বললাম, কি এটাকে যে এটা কি ওয়াই কি ডিকশনারি কি কে বোঝাচ্ছে। তো তুমি দেখলে এখানে প্রফেশনাল রয়েছে, তাহলে প্রথমে গেট ফাংশন কি খুঁজবে? এই ডিকশনারির যে কিগুলো এক্সিস্টিং দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রফেশনাল বলে কি কিছু আছে? প্রফেশনাল বলে কিন্তু কোনো কি নেই। যদি কি থাকতো, মানে এখানে যে কিটা তোমার দেওয়া রয়েছে এর সঙ্গে যদি আমাদের এক্সিস্টিং ডিকশনারির সাথে ম্যাচ করতো, তার ভ্যালুটা তুমি আউটপুটে পেতে। যদি কিটা যদি প্রেজেন্ট থাকতো, তার ভ্যালু তুমি আউটপুটে পাবে। যদি এই কিটা নট প্রেজেন্ট থাকে তোমার ডিকশনারির মধ্যে, তাহলে তোমার ডিফল্ট ভ্যালুটা কিন্তু তুমি আউটপুটে পাবে। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট গেট ফাংশনের। গেট ফাংশনে তুমি যদি একটা কি দাও, সেই কিটা যদি প্রেজেন্ট থাকে তো তার ভ্যালু তুমি পাবে। ধরো প্রফেশনাল বলে কোনো কি থাকতো, তার ভ্যালু তুমি পেতে। যদি এই প্রফেশনাল বলে এই ভ্যালুটা তোমার যদি প্রেজেন্ট না থাকতো, তাহলে তোমার তার ডিফল্ট ভ্যালু তুমি আউটপুটে পাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই সেকেন্ড প্যারামিটারটা কিন্তু অপশনাল প্যারামিটার। কি বললাম? অপশনাল প্যারামিটার। অনেক সময় অনেক জায়গায় প্রশ্নে তোমার সেকেন্ড প্যারামিটারটা নাও দিতে পারে, অনলি একটা প্যারামিটার দেবে, তখন কি হবে এটাও বলে দিই। এরকম দিতেই পারে। তো যদি তোমার ফার্স্ট প্যারামিটার রয়েছে, সেকেন্ড প্যারামিটার নেই, তো ফার্স্ট প্যারামিটার তোমাকে এটা কিটাই বোঝাচ্ছে। যদি প্রেজেন্ট থাকে কিটা তোমার ডিকশনারির মধ্যে, তার ভ্যালুটা তুমি পেয়ে যাবে। আর যদি না থাকে, সেকেন্ড প্যারামিটারও নেই তোমার কাছে, তাহলে তুমি সেকেন্ড প্যারামিটার প্রিন্ট হবে না। তাহলে যদি না পাওয়া যায়, মানে নট প্রেজেন্ট হয়, তখন তুমি নান আউটপুটে পাবে। কি পাবে? এই নানটা পেতে দেখো লেখা আছে আউটপুট will be none if second argument is not given in get function। এটাও আমি কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে লাইনটা লিখে রেখেছি, কেন কি গেট দিয়ে একটা এমসিকিউ তোমরা পাবেই। এগুলো খুব ইম্পর্টেন্ট গল্প। এই ধরনের ফাংশনগুলো, কোনো ফাংশন না পাওয়া গেলে এরার দেয়, কোনো ফাংশন পাওয়া গেলে নান দেয়, কিছু দেয় না। এই অবজারভেশনগুলো কিন্তু তোমাদের ফাংশনের রেসপেক্টে কিন্তু ক্লিয়ার কিন্তু থাকা কিন্তু খুবই দরকার। এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। যদি দুটো থাকে তো ভালো, যদি কি পাওয়া যায় মানে খুঁজে গেট ফাংশন যদি কিটা যেটা প্রোভাইড ফার্স্ট প্যারামিটারে যে কি থাকে, ওটা ওটা তোমাকে দিতেই হবে। ঠিক আছে? ওটা যে ওটা তোমার মানে আর্জেন্ট প্যারামিটার, মানে তোমাকে প্রোভাইড করতেই হবে। থাকলে ভালো, তার ভ্যালুটা তুমি পেয়ে যাবে। না থাকলে এবার তোমার সেকেন্ড প্যারামিটার উপর ডিপেন্ড করবে দিয়েছে কিনা। যদি দেয় তাহলে সেইটাই আউটপুটে চলে আসবে, যদি না দেয় তাহলে কিন্তু তুমি নান কিন্তু আউটপুটে পাবে। ঠিক আছে? এই হচ্ছে তার বিকল্প বিষয়। তাহলে আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে আমরা তার পরের প্রশ্নটা, এটাও একটা স্টার রেটেড প্রশ্ন। আর ধরেই নাও এটা থেকে একটা, এগুলো এই ধরনের প্রশ্ন আমরা আগে অনেক করব, বাট এই ধরনের একটা প্রশ্ন তোমরা কিন্তু পাবেই একদম 150% অ্যাসিডিটি আমি এখান থেকে দিয়ে দিলাম। এই ধরনের একটা প্রশ্ন আসবেই, এটা কিন্তু সেই এমসিকিউ বেসেই দেবে। মানে তোমাদের যে এমসিকিউটা থাকবে 40টা তোমাদের ইআরএমএস এ বলো বা 60টা তোমার এতে বলো কেভিএস এমভিএস এ, তো সেখান থেকে এরকম ধরনের একটা প্রশ্ন আসবে। এটা র্যান্ডাম মডিউলের প্রশ্ন। র্যান্ডাম বলে যে আমাদের মডিউলটা রয়েছে, এখানে তিনটে নর্মালি ফাংশন থাকে, বাট দুটো ফাংশন থেকেই মেইন জিনিস আছে। সেই ফাংশনের কথা প্রথমে বলবো। একটা হচ্ছে র্যান্ড ইন্ট, একটা হচ্ছে র্যান্ড রেঞ্জ। প্রথমে আমি এই ফাংশনগুলো একটু কথা বলি। র্যান্ডাম যে মডিউলটা রয়েছে, এর মধ্যে তিনটে ফাংশন জেনারেলি হয়। র্যান্ডাম ইন্ট, র্যান্ড রেঞ্জ আর র্যান্ড চয়েস, তিনটে ফাংশন রয়েছে। আমি যদি ফাংশনগুলো পাশাপাশি লিখছি, র্যান্ড ইন্ট নামক একটি ফাংশন রয়েছে, ভালো কথা। আমাদের র্যান্ড রেঞ্জ নামক একটি ফাংশন রয়েছে, র্যান্ড চয়েস বলে একটি ফাংশনও রয়েছে, যেখান থেকে প্রশ্ন কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, আর একটা র্যান্ডাম বলে ফাংশন আছে। তাহলে টোটাল 4টে ফাংশনের কথা। আগে এই ফাংশনগুলোকে ক্লিয়ার করে নাও, তাহলে বুঝতে পারবে।
র্যান্ডাম বলে যে ফাংশনটা, প্রথমে আমি লাস্ট 4 নম্বর ফাংশন থেকে বোঝানো শুরু করছি। র্যান্ডাম ফাংশন দিয়ে কোনো প্রশ্ন তোমার দেবে না, বাট এর আইডিয়াটা জেনে রাখো, কেন কি যদি বাই চান্স কোনো এমসিকিউ ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেয় তোমাদের কিন্তু কাজে লাগবে। তো র্যান্ডাম ফাংশনটা কি করে, এ তোমাকে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটি র্যান্ডাম ভ্যালু তোমাকে দেয়। এটা পয়েন্টে হয়, তাহলে মানে এটা ফ্লোটে তুমি পাবে, অ্যান্সার যা হবে ফ্লোটে পাবে। 0 থেকে 1 এর মধ্যে ইনফিনাইট নাম্বার রয়েছে, 0 থেকে 1 এর মধ্যে ইনফিনাইট নাম্বার, সেখান থেকে যে কোনো একটি তোমার পয়েন্টের নাম্বার দিয়ে দেয়। ভালো কথা। এবার চলে গেলাম কিন্তু আমাদের এই 1 নম্বর ফাংশনটা বুঝবো। র্যান্ড ইন্ট কি করে, র্যান্ড ইন্ট দুটো প্যারামিটার নেয়, p1 এবং p2, দুটো প্যারামিটার তোমাকে প্রোভাইড এখানে করা হয়। ভালো কথা। এবার এই দুটো প্যারামিটারের মধ্যে ধরে নাও প্যারামিটারের ভ্যালু আমি যেটাই হোক না কেন পরে আমি আসবো, তাহলে তোমার এই p1 p2 এর মধ্যে যে কোনো র্যান্ডাম নাম্বার তোমাকে প্রোভাইড কিন্তু করে দেবে, ইনক্লুডিং p1 থাকবে, ইনক্লুডিং p2। ধরে না আমি 1 থেকে 10 যদি দিতাম, তাহলে 1 থেকে 10 এর মধ্যে যে কোনো নাম্বার তোমায় কিন্তু দিতে পারে এই র্যান্ড ইন্ট ফাংশন। এখানে 1ও দিতে পারে, 2ও দিতে পারে, 3ও দিতে পারে, এরকম সেরকম 10ও তোমার আসতে পারে, মানে যে কোনো নাম্বার এই রেঞ্জের মধ্যে দিতে পারে। র্যান্ড রেঞ্জ কিন্তু আমাদের 3টে প্যারামিটার নেয়, যেটা রেঞ্জ ফাংশন আছে ধরে নাও, সেই রেঞ্জ ফাংশনটাই সেই ধরে নাও আমাদের জাস্ট র্যান্ড কথাটা আগে দেওয়া রয়েছে, 3টে প্যারামিটার নেয়। ইন জেনারেল দুটো প্যারামিটার আমরা দিই, বাট চাইলে তুমি থার্ড প্যারামিটারও দিতে পারো, p1 p2, যেরকম আমাদের রেঞ্জ ফাংশন কাজ করে একই ব্যাপার। মানে গল্পটা কি, রেঞ্জ ফাংশন কি করে, স্টার্ট থেকে এন্ড, আর আমরা যে স্টেপ সাইজ, তাহলে ফার্স্ট প্যারামিটার হচ্ছে শুরু, সেকেন্ড প্যারামিটার হচ্ছে শেষ, শেষের ঠিক আগে নয়। যদি আমি এখানে দিতাম 1 আর 10, আর এখানে ডিফল্ট ভ্যালু হচ্ছে 1, যেটা রেঞ্জ ফাংশন জানো, তার মানে হচ্ছে এখানে আমাদের একটা লিস্ট তৈরি হবে, 1 থেকে শুরু করে 9 অবধি থাকবে, এক এক করে বেড়েছে 1 2 3 এভাবে চলতে থাকবে। এবার তুমি p3টা তুমি 2 দিতে পারো। এবার রেঞ্জ ফাংশন যেভাবে কাজ করে ধরে নাও সেই গল্পটাই, মানে রেঞ্জ ফাংশনের কাজটা যেটা রয়েছে সেই গল্পটাই ভাবো। এবার রেঞ্জ ফাংশন তোমাকে যে লিস্টটা রিটার্ন করবে, সেখান থেকে যে কোনো একটি র্যান্ডাম ভ্যালু তোমায় কিন্তু রেঞ্জ ফাংশন তোমায় কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট গল্প। তাহলে রেঞ্জ ফাংশনের, ফের বলছি, রেঞ্জ ফাংশন এটুকু বাদ দিয়ে দাও, এই রেঞ্জ ফাংশন যেটা তোমরা কাজ শিখেছো, যেটা তোমরা অলরেডি শিখে এসছো রেঞ্জ ফাংশন, সেই রেঞ্জ ফাংশন তোমাকে কি দেয়, একটা লিস্ট অফ ভ্যালু তোমাকে প্রোভাইড করে, সেট অফ ভ্যালু বলতে পারো। সেই সেট অফ ভ্যালু থেকে যে কোনো একটি নাম্বার তোমাকে এই রেঞ্জ তোমাকে দিয়ে দেবে। র্যান্ড কথাটা আগে লাগানো মানে হচ্ছে র্যান্ডাম। রেঞ্জ ফাংশন তোমাকে, যেই তুমি রেঞ্জ ফাংশন যা তোমরা শিখেছো সেটা কিন্তু রয়েছে, সেই কনসেপ্টটাই ইনট্যাক্ট রয়েছে, কোনো আলাদা কিছু ব্যাপার না। সেখান থেকে যে সেট অফ নাম্বারটা তোমার রেঞ্জ ফাংশন দেয়, সেখান থেকে যে কোনো একটি নাম্বার তোমাকে, এই র্যান্ড শব্দটা লেখা মানেই তোমাকে যে কোনো একটি নাম্বার সেই তোমার যে সেট অফ নাম্বার থেকে তোমায় কিন্তু প্রোভাইড করে দেবে। নেক্সট হচ্ছে র্যান্ড চয়েস। র্যান্ড চয়েসের মধ্যে আমরা লিস্ট বা টাপেল আমরা প্রোভাইড করতে পারি। লিস্ট বা ভেতরে দেবো না, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে ক্লিয়ার হবে না। লিস্ট বা টাপেল অ্যাজ আ প্যারামিটার প্রোভাইড করি, সেই লিস্ট বা টাপেলের মধ্যে থেকে যে কোনো একটি ভ্যালু কিন্তু র্যান্ড চয়েস যে ফাংশন তোমাকে কিন্তু দিয়ে দেয়। তুমি ধরো 3টে কোনো এলিমেন্ট রয়েছে, সেখান থেকে যে কোনো একটি এলিমেন্ট তোমাকে এই র্যান্ড চয়েস তোমাকে রিটার্ন করবে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট 3টে কথাই বলে দিলাম, যে র্যান্ড ইন্টের মধ্যে বোথ স্টার্টিং এন্ডিং কিন্তু আমার ইনক্লুসিভ ধরা থাকে, র্যান্ড রেঞ্জের স্টার্ট কিন্তু ধরা থাকে, এন্ড ধরা থাকে না। আর আমাদের ইন জেনারেল র্যান্ড রেঞ্জের 3 নম্বর প্যারামিটারটা দেয় না, আর না দেওয়া মানে ডিফল্ট ভ্যালু 1ই থাকে, যেটা তোমাদের রেঞ্জেও তাই রয়েছে। আর যেটা তোমার দেওয়া হবে লাস্ট, তার থেকে 1 কম অবধি তোমার জেনারেট করবে। আর র্যান্ড চয়েসে তোমাকে একটা লিস্ট বা টাপেল প্রোভাইড থাকবে, সেখান থেকে যে কোনো একটি এলিমেন্ট তোমরা এই র্যান্ড চয়েস কিন্তু তোমাকে জেনারেট করবে, মানে তোমাকে দেবে, ফেরত দেবে। আর র্যান্ডাম তো বলে দিলাম 0 থেকে 1 যে কোনো ভ্যালু, বাট এটা ইন জেনারেলি তোমার কিন্তু এখান দিয়ে কোনো প্রশ্ন আসে না। ব্যাস, এই হচ্ছে ফার্স্ট 4টে ফাংশনের গল্পটা ক্লিয়ার করলাম। আগামী দিনে যেই গল্পগুলো আমরা দেখবো, সেটা কিন্তু এই 4টে ফাংশনের মধ্যে প্রথম দুটো ফাংশন থেকেই মেজরিটি প্রশ্ন কিন্তু দেওয়া হয়। অনেক প্রশ্ন তোমাদের র্যান্ড চয়েস দিয়েও দেয়, তো বাট ইন জেনারেল প্রথম দুটো ফাংশন থেকেই সব প্রশ্ন তোমরা কিন্তু আগে দেখতে পারবে। বাট সবগুলো ফাংশন আমি কিন্তু ক্লিয়ার তোমাদের করে দিলাম যে গল্পটা কি বলছে। এবার তোমাদের এই প্রশ্নটাকে আমরা সলভ করব। প্রথমে তো আমাদের এই ইম্পোর্ট র্যান্ডাম কথাটা লিখতে হবে, কেন কি এই যে র্যান্ড ইন্ট, র্যান্ড চয়েস, যেগুলো যে ফাংশনগুলো কথা বললাম, এটা র্যান্ডাম মডিউলের মধ্যে রয়েছে, আর এই মডিউলটা গ্লোবাল না। এটাকে তুমি যদি না ইম্পোর্ট করো, তাহলে তুমি কিন্তু এই ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। এবার অ্যাক্সেস করার গল্পটা হচ্ছে এইভাবে, র্যান্ডাম শব্দটা লিখতে হবে, বা তুমি যদি অ্যালিয়াসিং করতে অ্যাস আর, তাহলে আর ডট র্যান্ড ইন্ট,
এইভাবে তোমাকে লিখতে হতো। তাহলে এখানে কি করেছে দেখো, তোমাকে এখানে একটা লিস্ট প্রোভাইড করা আছে 10, 20, 50, 70, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার তোমাকে এখানে দেখো র্যান্ডাম ডট র্যান্ডিন 2 থেকে 2, বা 2,2 মানে আমাদের ফার্স্ট প্যারামিটার ভ্যালু 2, সেকেন্ডটাও 2, তার মানে 2 থেকে 2 মানে কি জেনারেট করতে পারে, মানে ম্যাক্সিমাম কি হতে 2 করবে। 2 থেকে শুরু 2 এর শেষ, মানে 2 ছাড়া অন্য কিছু কি করবে, তাহলে করবে না। তার মানে এইটুকু ক্লিয়ার। আমার লোয়ারের ভ্যালু কি হতে পারে, আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ট্রায়াল অ্যান্ড মেথড মেথড করে কিন্তু করতে হবে, এগুলো করাটা শিখতে হবে। তাহলে প্রথম কি হতে পারে, এখানে আমার 2 কিন্তু হতে পারে, কেন কি আমার শুরুটা 2 শেষেও 2, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা জেনারেট করবে 2 ছাড়া কোনো কিছু করবে না। এবার আপারের ভ্যালুটা দেখো, আপারের ভ্যালু কি হতে পারে, পাশে লিখছি দেখো, আমাদের র্যান্ডাম ডট র্যান্ডিন 2,3 আছে। তো 2,3 মানে হচ্ছে 2ও জেনারেট করতে পারে আর 2ও 3ও করতে পারে, কারণ কি আমরা বলেছিলাম বোথ আর ইনক্লুসিভ, মানে 2ও হতে পারে 3, তার মানে লোয়ারের ভ্যালু 2 আর আপারের ভ্যালু 2 এরকম হতে পারে। কোনো এটা কি করবে কেউ জানে না, আমাদের এগুলো এমসিকিউ বেস প্রশ্ন, আমাদের এগুলো অপশন এলিমিনেশন মেথড কিন্তু ইউজ করতে হবে। প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে আমরা অপশন দেখবো। তাহলে হয়তো আমার লোয়ারের ভ্যালু 2 সবসময় এটা ক্লিয়ার, কারণ কি 2 থেকে 2 মানে 2ই হবে, আপারের আমাদের 2ও হতে পারে, আপারে আমাদের 3ও হতে পারে, এটা কি করবে কেউ জানে না। এবার সেই বিকল্পে কি প্রশ্ন রয়েছে, ফর কে ইন রেঞ্জ লোয়ার থেকে আপার প্লাস 1, তাহলে ভালো কথা, মানে তাহলে আমাকে এর কম্বিনেশন দেখতে হবে, লোয়ারে 2 আর আপার প্লাস 1, মানে আপারে ধরে নাম ইনিশিয়ালি ধরলাম যে 2 জেনারেট করে, তাহলে 2 + 1 3 হলো, তাহলে 2 থেকে 3 মানে একবার লুপটা ঘুরবে। আর আমাদের এল অফ কে মানে 2 থেকে 3 মানে আমাদের এখানে রয়েছে 2, এটা ধরে নাও 3, তাহলে কে এর মধ্যে 2 আসবে, তা এল অফ 2 প্রিন্ট করতে পারে। এল অফ 2 মানে আমাদের এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, তাহলে 50 কিন্তু একটা আউটপুট কিন্তু হবার সম্ভাবনা রয়েছে। এবার ধরে নাও যদি আপারের ভ্যালু, তাহলে আমি একটা একটা কেস চেক করে নিয়েছি যে আমাদের 2 থেকে 3, আর একটা কেস কি হতে পারে, লোয়ারের ভ্যালু 2, আপারের ভ্যালু 3 + 1 মানে 4, তার মানে লুপটা ঘুরবে 2 এর জন্য ঘুরবে আর 3 এর জন্য ঘুরবে, মানে দুটোর জন্য ঘুরবে, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু 2 হবে, কে এর ভ্যালু 3 হবে, তাহলে 2 এ আমাদের কি আছে, 2 এ 50 আর 3 তে 7, তার মানে আনসার কি হতে পারে, 50 হতে পারে, 70 মানে দেখবো যে দুটো পসিবিলিটিস রয়েছে, তাহলে এটাও অ্যান্সার হতে পারে আর এটাও অ্যান্সার হতে পারে। যদি আপারের ভ্যালু আমার 3 দেয় তাহলে অ্যান্সারটা এটা হবে, আর আপারের ভ্যালু 2 হলে অ্যান্সার এটা হবে। এবার আমরা অপশন দেখবো যে কোন অপশনটা আমাদের এখানে কারেক্ট, অপশনটা পরের পেজে দিয়েছি, তাহলে এখানে দিলে ভালো হতো, বাট যেহেতু এক্সপ্লেন করবো বলে এখানে লিখিনি আর। এবার অপশনগুলো দেখো, 50 @ 70 এটাই কারেক্ট অপশন, 90 কখনোই হতে পারে না, 10, 30, 50ও হতে পারে না, কারণ আমরা দেখে নিয়েছি এই পসিবিলিটিসগুলো হতেই পারে না, আর সবগুলো তো প্রিন্ট করবেই না, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 50 @ 70 কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার হবে। তাহলে এই প্রশ্নগুলো আমরা এরকম অপশন এলিমিনেশন মেথড দিয়ে কিন্তু আমাদের করতে পারি। তো আমরা আগে এরকম অনেক ধরনের প্রশ্ন দেখব, এরকম এই ধাঁচের এরকম অনেক প্রশ্ন দেখব, যেগুলো তোমাদের আশা করি এগুলো দেখার পর তোমাদের কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে এগুলো কি করে করতে হয়, ঠিক আছে। এর পরের প্রশ্ন চলে গেলাম, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড। এগুলো কিন্তু সবই এমসিকিউ বেস প্রশ্নগুলোকে আমি এক্সপ্লেন করছি, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার। এই প্রশ্নটা তো একদম ইম্পর্টেন্ট, এটাও ডেফিনেটলি শিওর যে 200%, ওটাও যেরকম আমি 150 বলেছি, এটাও আগেরটাও একটা প্রশ্ন দেবেই, আর এই ধরনেরও একটা প্রশ্ন দেবেই, প্রশ্নের পেপারে থাকবেই। প্রথমেই বলে দিলাম এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশন ক্লাস 12 যে পার্টটা রয়েছে সেখান থেকেই প্রশ্নটা দেওয়া রয়েছে। এটা গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবলের আইডেন্টিফিকেশনের প্রশ্ন। তাহলে প্রশ্নগুলো কি করে করবো, একটা প্রশ্ন করলে বাকি এর পরের প্রশ্নগুলো তোমরা কিন্তু আরামসে করতে পারবে। তো চলে আসি, তো এখানে যে প্রথমে যে লেখা রয়েছে প্রথমে i = 5, তো বাইরে যখনই আমরা কোনো ফাংশনের বাইরে বা নর্মাল যে ভেরিয়েবলগুলো লিখি পাইথনে, এগুলো সবই কিন্তু আমাদের গ্লোবাল ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে, ভালো কথা। তারপর আমি এখানে আইটাকে প্রিন্ট করেছি, প্রিন্ট করার পর আমাদের এন্ড মানে একই লাইনে দুটো @ হবে, মানে i এর ভ্যালু 5, তাহলে 5 কে লিখলাম, 5 প্রিন্ট হয়ে গেল, তারপর দুটো @ কিন্তু পাশাপাশি একই লাইনে এইভাবে আমরা @গুলোকে লিখে ফেললাম। তারপরে একটা ফাংশন রয়েছে, তো ফাংশন তো এখন কাজ হবে না, আমরা ফাংশন কল না করলে ফাংশন কাজ হয় না। আমরা চলে যাব হচ্ছে এই লাইনটার, এবার এখানে অ্যাড ফাংশনকে কল করা হয়েছে, তাহলে অ্যাড ফাংশন কল মানে আমাদের এখানে আমাদের কার্সার চলে গেছে। তারপরে এই যে গ্লোবাল শব্দটা যে লিখেছি, গ্লোবাল আই কথাটার মানে কি ভালো করে বোঝো, যখনই আমাদের গ্লোবাল ভেরিয়েবলকে আমাদের একটা ফাংশনের মধ্যে আপডেট করতে হয় তখন আমরা গ্লোবাল আই কথাটা বলি। আমি যদি নর্মাল লেখায় লিখতাম এই গ্লোবাল কথাটা না লিখে i = i + 1 এরার দিয়ে দিত, কেন i বলে কোনো ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করোনি।
যদি তুমি এখানে আই বলে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ারও করতে ধরে নাও, তাহলে সেটাকে ও লোকাল ভেরিয়েবলটাকে আপডেট করতো, ও কিন্তু গ্লোবাল ভেরিয়েবলকে আপডেট করবে না। তাহলে এই যে শব্দটা গ্লোবাল আই লেখা মানে হচ্ছে ও কাকে আইডেন্টিফাই করছে, ও কিন্তু এই গ্লোবাল ভেরিয়েবলটাকে আইডেন্টিফাই করছে। তাহলে গ্লোবাল আই, এই আই গ্লোবাল আই কথাটা মানে হচ্ছে ও বোঝাচ্ছে যে এই বাইরে যে আইটা, এটাকে এর কথা আমি বলছি। এবার যে চেঞ্জেসটা হলো, মানে আয়ের ভ্যালু 5 ছিল, ওটা আপডেট হয়ে +7 হয়ে গেল, মানে 5 + 7 হয়ে গেল, এখানে 12 হয়ে গেল। তাহলে আয়ের ভ্যালু এই গ্লোবাল ভেরিয়েবল আর 5 নেই, এখানে কি হয়ে গেছে, 12 হয়ে গেছে। এই গল্প। তারপর আইকে প্রিন্ট করছি, তারপরে একই লাইনে কার্সার তো একই লাইনে রয়েছে আমার, যেহেতু আমরা এন্ড ইউজ করেছি বলে, তারপরে আমরা আই প্রিন্ট করলাম, 12 প্রিন্ট করলাম, তারপর দুটো হ্যাশট্যাগ কিন্তু আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি, হয়ে গেল, গল্প শেষ। এই ফাংশনের বাইরে বেরিয়ে আবার আমি আইকে প্রিন্ট করছি, তো আই তো আপডেট হয়েই গেছে ভেতরে 12, তাহলে এখন আয়ের ভ্যালু 12, তাহলে আইটাকে 12 প্রিন্ট করে দিলাম। তাহলে এইটা দেখবো কোথায় কোন অপশনে আছে, দেখো সিতে আছে, সি উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে এই জায়গাটা যদি কেউ না বোঝে যে গ্লোবাল আইর কথাটা মানে কি, অনেক লোক কিন্তু এই বিটাকেও অপশনে মেরে দিয়ে আসবে, খুব ইম্পর্টেন্ট কথা। এইগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট মাথায় ধরতে হবে, কথাগুলো কি হচ্ছে না হচ্ছে। গ্লোবাল আই কথাটার মানেই হচ্ছে ও ইন্ডিকেট করছে বাইরের আইটাকে, মানে গ্লোবাল আয়ের মধ্যে ভ্যালু যখন চেঞ্জ করতে হয়, মানে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু যদি কোনো ফাংশনের মধ্যে, ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে চেঞ্জ করতে হয়, তখন আমাকে গ্লোবাল শব্দটা, এটা কিওয়ার্ড, গ্লোবাল ইজ দ্য কিওয়ার্ড ইন পাইথন, এটাকে আমাকে ইউজ করতে হবে। এবং ওটাকে দিয়ে আমি আইডেন্টিফাই করাচ্ছি যে এটা কিন্তু আমি গ্লোবাল, মানে বাইরে যে আইটা লেখা আছে সেই আইটার কথা আমি বলছি, এবং চেঞ্জটা ওর মধ্যেই করছি। এটা কিন্তু এরকম ধরনেরই প্রশ্ন তোমাদের কিন্তু দেবে, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো, আগে আমরা এরকম অনেক প্রশ্ন দেখবো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পুরো আমাদের সঙ্গে, কনসেপ্ট এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সব পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, আমাদের 50 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যান্সার ইউজিং পাইথন বিল্ট ইন মেথড বা ফাংশনের রেসপেক্টে তোমাকে অ্যান্সারটা করতে হবে। প্রথম স্টেটমেন্ট কি বলেছে, রাইট আ স্টেটমেন্ট টু ফাইন্ড দ্য ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট অফ অকারেন্স অফ সাবস্ট্রিং গুড ইন আ স্ট্রিং নেম রিভিউ। একটা স্ট্রিং এর নাম, মানে ভেরিয়েবলের নাম, এই স্ট্রিং নেম রিভিউ মানে স্ট্রিং এর ভেরিয়েবলের নাম হচ্ছে রিভিউ। তার মধ্যে দুটো রিভিউর মধ্যে এরকম অনেক বড় স্ট্রিং তোমার লেখা আছে, অনেকগুলো ওয়ার্ড ধরে নাও রয়েছে, তার মধ্যে যে সাবস্ট্রিং বলে, যে গুড বলে যে সাবস্ট্রিংটা, প্রথম অকারেন্সটার ইন্ডেক্স তোমাকে বলতে হবে, এই হচ্ছে গল্প। তাহলে এটা কি ফাংশন রয়েছে, তাহলে স্ট্রিং নেম রিভিউ, তাহলে রিভিউ বলে আমাদের স্ট্রিং ডট ইন্ডেক্স ফাংশন রয়েছে, আর সেই সাবস্ট্রিংটা গুড আমি এখানে পাস করেছি, তাহলে অবভিয়াসলি গুডের সাবস্ট্রিংটা কিন্তু দিয়ে দেবে, কারণ কি এটা বলেছেই তোমাদের পাইথনের বিল্ট ইন মেথডটা ইউজ করে তোমায় কিন্তু উত্তরটা দিতে হতো। তাহলে আমরা ধরে নিলাম যে রিভিউ নামক একটি তোমার স্ট্রিং রয়েছে, তো সেই স্ট্রিং এর মধ্যে অনেক রকম শব্দ রয়েছে, সেখান থেকে গুড বলে সাবস্ট্রিংটা এরকম অনেকগুলো হতে পারে, মানে একটা তোমার স্ট্রিং এর মধ্যে গুড শব্দটা অনেকবার আসতে পারে, বাট প্রথম যে অকারেন্সটার ইন্ডেক্সটা বলতে বলেছিল, ইন্ডেক্স বলে ফাংশন আছে, সেটা দিলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। এরকম ধরনের কিন্তু 1-2 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। রাইট আ স্টেটমেন্ট টু সর্ট দ্য এলিমেন্ট অফ আ লিস্ট L1 ইন ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে বলেছে। আমাদের L1 ডট সর্ট বলে একটা ফাংশন আছে, বাট বাই ডিফল্ট যদি L1 সর্ট লেখে ওটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবে। ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে গেলে আমাদের এই ব্র্যাকেটটার মধ্যে এই শব্দটা লিখতে হয়, রিভার্স ইকুয়াল টু ট্রু, খুব ইম্পর্টেন্ট। এটা যখন আমি বেসিক লিস্ট পড়িয়েছিলাম সেখানে আমি কথাগুলো বলেছি। তো L1 ডট সর্ট ব্র্যাকেটের মধ্যে রিভার্স ইকুয়াল টু ট্রু লেখা মানে আমাদের লিস্টটা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে কিন্তু আমাদের সর্ট করে দেবে, এই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলো ফাংশন বেস প্রশ্ন, এগুলো ফাংশন জানা থাকলেই করতে পারবে। পরের প্রশ্ন পার্ট বি, দেখো দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমাদের 50 আমাদের এর প্রশ্ন গেল, এবার বি এর প্রশ্ন, যেটা বললাম 75+ প্রশ্ন কিন্তু রয়েছে, ভাগে ভাগে এ বি করে রয়েছে, এগুলো সবই পেপারের প্রশ্ন। একটা সিবিএসসি বোর্ডে যত রকম আমাদের লাস্ট 10 ইয়ার্স পেপার থেকে এই প্রশ্নগুলো নেওয়া। বলছে প্রেডিক্ট দ্য আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড, এখানে আউটপুট প্রেডিকশনের প্রশ্ন তোমাদের দিতে পারে। যেরকম দাওয়া রয়েছে, দেখতে পাচ্ছ টেক্সট ইজ ইকুয়াল টু লার্ন পাইথন উইথ ফান অ্যান্ড প্র্যাকটিস, এটা একটা স্ট্রিং তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে টেক্সট আমাদের ডট পার্টিশন উইথ, তাহলে পার্টিশন আর স্প্লিট ফাংশনের গল্প কিন্তু আমরা আগের ক্লাসে বলেছিলাম। পার্টিশন আর স্প্লিটের গল্প কি, ফার্স্ট অফ অল স্প্লিট কিন্তু তোমাকে লিস্ট রিটার্ন করে, আর পার্টিশন তোমাকে টাপেল রিটার্ন করে। আর পার্টিশন লিস্ট আমাদের স্প্লিট কি করে, তুমি স্প্লিটের মধ্যে তো প্রথমত কোনো প্যারামিটার না দিলে তোমাকে স্পেসের রেসপেক্টে স্প্লিটে করে আমাকে একটা লিস্ট প্রোভাইড করে দেয়। কিন্তু পার্টিশন কি করবে, তুমি যে এখানে যে পার্টিশনের যে এখানে যে জিনিসটা দেবে, এই যে প্যারামিটারটা দিয়েছো, এটা মানে এর রেসপেক্টে পার্টিশন করবে।
আরেকটা কথা যেটা স্প্লিটে গল্প কি ছিল, স্প্লিটে যে তুমি যে স্প্লিট করার যে তুমি যে প্যারামিটারটা ডিফল্ট যেরকম হচ্ছে তোমার যেটা স্পেস হচ্ছে ডিফল্ট প্যারামিটার, তো স্পেসটা কিন্তু কখনো তোমার কিন্তু ফাইনাল যে লিস্টের মধ্যে আসে না। বাট পার্টিশনে ফার্স্ট অফ অল যে টাপেল তোমাকে রিটার্ন করেছে, তো তোমার এই উইথের আগেটা একটা স্ট্রিং হয়ে গেল, দেখো লার্ন পাইথনটা একটা তোমার কোলাবোরেশনে রয়েছে, মানে একটা সেট রয়েছে, তারপর উইথটা রয়েছে, এবং তারপর থেকে কিন্তু আবার কিন্তু সেম পার্টটা রয়েছে। এবার গল্প হচ্ছে তোমার যদি এর পরেও যদি এই ফানের জায়গায় অ্যান্ডের জায়গায় উইথ থাকতো তাহলে কি হতো, তাহলে সেক্ষেত্রে দুটো হতো না। প্রথম যেটা পাওয়া হবে, প্রথম যে উইথটা পাবে তার রেসপেক্টে দুটো স্ট্রিংকে ভাগ করবে, তার আগে এবং তার পরে। যদি তোমার ফার্স্ট লার্ন, এখানে তুমি যদি লার্ন লিখতে, তাহলে লার্নটা একটা হতো, বাকি পুরোটা কিন্তু একটা সেট হয়ে যেত। তাহলে এইভাবে ভাগটা করে, পার্টিশন মানে ভাগ করা, যেই প্যারামিটার দেবে তার রেসপেক্টে দুটো ভাগ করবে। যদি ওটা সামনে থাকে তাহলে তাহলে তো দুটো ভাগের দরকার নেই, একটা ও নিজেই হবে আর বাকি পুরোটা থাকবে। যদি মাঝামাঝি কোনো জায়গায় থাকে তাহলে তার আগে একটা ভাগ হবে, তার পরে একটা ভাগ হবে। এবার তোমাকে এর পরের লাইনে কি আছে, এই টেক্সট বলে যে আমাদের স্ট্রিংটা রয়েছে, ডট কাউন্ট বলে একটা ফাংশন আছে, সেখানে এ কতবার আছে তুমি গুণে বলতে হবে। তাহলে এখানে একবার এ পাচ্ছ, আবার ঘুরে ঘুরে তুমি এখানে একটা এ পাচ্ছ অ্যান্ডে, এখানে একটা এ পাচ্ছ, তাহলে তিনটে এ, তাহলে আউটপুট কিন্তু 3 কিন্তু হবে। এরকম ধরনের আউটপুট বেস প্রশ্নও কিন্তু আমাদের এখানে আসতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন চলে গেলাম, রাইট আ ফাংশন রিমুভ এলিমেন্ট ইন পাইথন। রিমুভ এলিমেন্ট বলে একটা ফাংশন তোমাকে লিখতে হবে, দ্যাট অ্যাকসেপ্ট আ লিস্ট অ্যান্ড আ নাম্বার এন। একটা লিস্ট তোমাকে সেই ফাংশনটা নিচ্ছে, একটা নাম্বার এন অ্যাজ আ প্যারামিটার অ্যাকসেপ্ট করছে। এবার কি বলেছে, ইফ দ্য নাম্বার এন ইজ এক্সিস্ট ইন দ্য লিস্ট ইট শুড বি রিমুভ। যদি নাম্বারটা পাওয়া যায় তাহলে সেই নাম্বারটা, যদি থাকে তাহলে ওটাকে রিমুভ করে দাও। আর যদি ওই নাম্বারটা না থাকে, নট এক্সিস্ট, তাহলে একটা মেসেজ প্রিন্ট করো যে এলিমেন্ট নট ফাউন্ড। কিভাবে করব, চলে আসি। তাই ফাংশনটা যা লেখা আছে, ফাংশন লেখার আগে ডিএফ শব্দটা লিখতেই হয়, ডেফ কথাটা দিতেই হয়। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা আমাদের ইয়ে বলতে পারি, মানে কিওয়ার্ড, যেটা দিয়ে আমরা বুঝি একটা ইউজার ডিফাইন ফাংশন পাইথনে লেখা হচ্ছে। রিমুভ আন্ডারস্কোর এলিমেন্ট বলে ফাংশনের নামটা দেখো প্রশ্নে বলা ছিল, দেখে দেখে লিখে দিয়েছি। আর বলেছিল একটা লিস্ট নেবে আর নাম্বার এন, দেখো প্যারামিটারের লিস্ট এল, যা যা লেখা আছে দেখে দেখে লিখে দিয়েছি। এবার মেন লজিকটা কিভাবে লিখবো, আমি চেক করব ইফ এন বলে যে নাম্বারটা লিস্টের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ডাইরেক্ট আমরা এল ডট রিমুভ বলে ফাংশন রয়েছে, তার মধ্যে এন দেওয়া মানে ওটাকে সরিয়ে দেবে। রিমুভ ফাংশন তাই করে, লিস্ট থেকে কোনো এলিমেন্ট সরিয়ে দেওয়ার কাজ। যদি বেসিক লিস্টের আইডিয়া ক্লিয়ার থাকে তোমরা এটা বুঝতে পারছো। আর এলসে কি করবে, যদি না পাওয়া যায়, তার মানে এইটার যদি ফলস হয় এই পার্টটা, তাহলে এলসে ঢুকে দেবে আমাদের এলিমেন্ট কিন্তু আমাদের পাওয়া যায়নি। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। পরের প্রশ্ন চলে গেলাম। নেক্সট প্রশ্ন কি বলেছে, রাইট আ পাইথন ফাংশন অ্যাড কন্ট্যাক্ট দ্যাট অ্যাকসেপ্ট আ ডিকশনারি, ফোন বুক অ্যান্ড আ নেম অ্যান্ড আ ফোন নাম্বার। একটা ডিকশনারি ফাংশনটাই নিচ্ছে, ফাংশনের নাম কি, অ্যাড কন্ট্যাক্ট। তাহলে যেটুকু প্রথমে দিয়েছে সেটুকু লিখে ফেলো, ডেফ কথাটা লিখতে হবে। তারপর আমাদের কি দিয়েছে, এই অ্যাড কন্ট্যাক্ট নাম, যে ফাংশনের নামটা দেখো এখানে লিখেছি, অ্যাড আন্ডারস্কোর কন্ট্যাক্ট। এবং এর মধ্যে কি কি প্যারামিটার অ্যাকসেপ্ট করছে দেখো বলেছে, একটা ডিকশনারি যার নাম হচ্ছে ফোন বুক, তাহলে ফোন বুক এখানে লিখে দিয়েছো, ভালো কথা। তারপর একটা নাম নিচ্ছ, ভালো কথা, এবং তার বিকল্পে তার ফোন নাম্বারটা নিচ্ছ, ভালো কথা। যা যা বলছে দেখে দেখে আমি ফাংশনটা প্রথম লাইন লিখে নিয়েছি, কোলন দিয়েছি, কোলন দিতেই হবে জানো, তাহলে কিন্তু হবে না। এইবার গিয়ে আমাকে সেইটা কাজটা লিখেছে নিচে, দ্য ফাংশন শুড অ্যাড দ্য নেম অ্যান্ড ফোন নাম্বার টু দ্য ডিকশনারি। তার মানে এইটুকু বুঝে গেলাম নামটা হবে কি, ফোন নাম্বারটা ডিকশনারি। এবার বলেছে ইফ দ্য নেম ইজ অলরেডি এক্সিস্ট, মানে যে নামটা ঢোকাতে চাইছি সেটা যদি নাম হচ্ছে কি এলিমেন্ট, যদি এক্সিস্ট থাকে তাহলে বলবো প্রিন্ট কি করব, কন্ট্যাক্ট অলরেডি এক্সিস্ট ইনস্টেড অফ আপডেটিং। আমি কিন্তু ওটা আপডেট করব না, যদি পাওয়া যায় নামটা তাহলে আমি বলে দেবো কিন্তু অলরেডি এক্সিস্ট, আর না পাওয়া গেলে সেটাকে আমি ডিকশনারির মধ্যে ইনসার্ট করব। তাহলে খুব ইজি কোডটা। তাহলে আমি চেক করবো ইফ যে নেমটা এসছে সেটা কি আমার ফোন বুকে ডিকশনারির মধ্যে আছে কিনা। আমরা এটা অলরেডি আগেও দেখেছি যে আমরা যখন ডিকশনারির ওপর যখন আমরা কাজ করি, আমরা যখন এই এরকম ধরনের ইফ মেম্বারশিপ অপারেটর ইন ইউজ করি, তখন কিন্তু আমার যে কিগুলো রেসপেক্টে আমাদের কিন্তু চেক করা হয় যে নেমটা আমাদের কিতে এক্সিস্ট করে কিনা, আছে কিনা। যদি থাকে তো বলে দেবো আমাদের কন্ট্যাক্ট অলরেডি এক্সিস্ট, আর যদি না থাকে তাহলে আমি ওখানে এইভাবে আমরা অ্যাড করতে পারি, সেটা আগেও দেখেছি আমরা এই ক্লাসে, যে আমাদের ডিকশনারি নেম ব্র্যাকেটের মধ্যে কি এর ভ্যালুটা দিলাম নেম নেম, আর এখানে আমি নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি, মানে এটা ঢুকে যাবে, যেটা না থাকবে সেটা ঢুকে যাবে। সিম্পল কোড ছিল। এরকম ধরনের কিন্তু আমরা ছোট ছোট কোড কিন্তু আমরা দিতেই পারে। নেক্সট আমাদের প্রেডিক্ট দ্য আউটপুট অফ দ্য পাইথন কোডের আমাদের প্রশ্ন দিয়েছে। আমাদের এগুলো ডিকশনারি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ একটা ডিকশনারি ইএমপি বলে ডিকশনারি, তার মধ্যে
কিতে তার নাম দেওয়া রয়েছে এবং তার দুটো স্যালারি এটা অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে, দেখে বুঝতে পারছো এটার নাম তার দুটো স্যালারি, এটা তার নাম তার দুটো স্যালারি, নাম তার দুটো স্যালারি দেওয়া রয়েছে। ভালো কথা। এবার কোড কি রয়েছে, এবার সিলেক্ট বলে একটা লিস্ট তোমার রয়েছে। এবার তারপরের লাইনে এক একটা করে আমি ডিকশনারিটাকে ট্রাভার্সিং করছি। তার মানে ফর নেম ইন ইএমপি মানে প্রত্যেকটা কি তোমার নেমে আসবে। এবার তার স্যালারিটা, তার স্যালারি মানে কি হচ্ছে, তার স্যালারির মধ্যে তার যখনই আমি এখানে নেমটা মানে কিটা আমি এই ডিকশনারির মধ্যে প্রোভাইড করছি, তার এই পোর্শনটা মানে তার ভ্যালুটা কিন্তু আমার এই স্যালারি বলে চলে আসছে। স্যালারির মধ্যে এই পুরো এই যে টাপেলটা আমার চলে আসলো, এটা টাপেল কিন্তু একটা। এবার আমি তার কি করছি, তবে টাপেলটা বুঝতে পারছো তো, স্যালারির মধ্যে এটা 0 ইন্ডেক্সটা 1, এই দুটোর যোগফল করে 2 দিয়ে ভাগ করছি মানে অ্যাভারেজ করছি। তার মানে আলটিমেটলি কোডটা কি করছে এখানে, এই আমার লুপটা কি করছে, আমার লুপটা হচ্ছে প্রথমে আমাদের যে কিগুলো আমাদের নেমে আসছে, সেই নেমের রেসপেক্টে তার যে ভ্যালুটা, টাপেলটা আমার স্যালারির মধ্যে আসলো। এবার আমি ওই স্যালারির অ্যাভারেজ করলাম। এবার দেখছি যাদের স্যালারির অ্যাভারেজ 80,000-এর থেকে বেশি আছে, তাহলে তাদের নামগুলো আমার এই সিলেক্টেড বলে যে লিস্টটার মধ্যে অ্যাপেন্ড করবো। এই হচ্ছে কোডটা দিয়েছে, ফাইনাল তুমি সিলেক্টেডটাকে প্রিন্ট করবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আউটপুট বেস প্রশ্ন দিতে পারে। এগুলো তোমাদের ক্যালকুলেশন ব্যাপার। তার মানে তুমি এই দুটোর অ্যাভারেজ করবে, দেখো বলে দিলাম। আমি হয়তো যোগ বিয়োগ করে অ্যাভারেজ করে বলবো না, বাট বলে দিচ্ছি এই দুটোর অ্যাভারেজ করবে, এই দুটোর যোগ করে অ্যাভারেজ করবে, এই দুটোর যোগ করে অ্যাভারেজ করবে, এই দুটোর যোগ করে অ্যাভারেজ করলে যাদের অ্যাভারেজ তোমার 80,000-এর ওপরে হবে, তোমরা করে দেখলে বুঝতে পারবে এই ওভি এ ভি এ আর ভি বলে যে রয়েছে তার যে মানে 85 আর 9, এই অবভিয়াসলি এর অ্যাভারেজ তো 87,500 হওয়া উচিত, দেখেই বুঝতে পারছো। তাহলে এর অ্যাভারেজটা মুখোমুখি করতে পারবে, তার জন্য কিছু আলাদা কিছু দরকার নেই। 87,500 এর অ্যাভারেজ তো অবভিয়াসলি তোমার এটারও 80 মানে দেখো 10,000 ডিফারেন্স মানে এখানে 5,000 যোগ করে দাও, তার মানে তোমার 83,000-এর অ্যাভারেজ হয়ে যাচ্ছে। আর এটার তো তোমার 8,000-এর ডিফারেন্স, তার মানে তোমার 4,000 বাড়বে, তাহলে 7,600 মানে 76,000 অ্যাভারেজ। এরও তোমার তোমার 75,000 অ্যাভারেজ। মুখোমুখি এগুলো করে দেওয়া যায়। তাহলে অ্যাভারেজ তুমি যখন করে নিলে দেখলে যাদের 80,000-এর বেশি তাদের যে নামটা মানে কি ভ্যালুটা কিন্তু আমার এই সিলেক্টেড বলে যে লিস্টের মধ্যে কিন্তু ঢুকে গেল। প্রিন্ট হবে লাস্টে এই দুটোই এ ভি আর 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 আই এ মানে রিয়া আর অভি বলে বা যে 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 ব্যক্তির নাম যা আছে, এটা তোমার কিন্তু ফাইনাল কিন্তু এই লিস্টটা কিন্তু আউটপুটে। এই হচ্ছে বেসিক, এরকম ধরনের কিন্তু আউটপুট বেস প্রশ্ন কিন্তু তোমাদের দিতেই পারে। নেক্সট প্রশ্ন চলে গেলাম, এটা কিন্তু একটা টেক্সট ফাইলের প্রশ্ন। তো টেক্সট ফাইল আমি আগেও বলেছিলাম, ফাইল হ্যান্ডলিং এর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর ফাইল হ্যান্ডলিং থেকে প্রশ্ন নির্বাচিত তোমাদের কিন্তু আসবেই। 3 রকম ফাইল হ্যান্ডলিং থেকেই প্রশ্ন আসবে, আমাদের টেক্সট ফাইল, বাইনারি ফাইল আর হচ্ছে কিন্তু সিএসভি ফাইল। এই প্রশ্নটা আমাদের টেক্সট ফাইল থেকে দিয়েছে, রাইট আ পাইথন ফাংশন that display the number of time the word python appear in a text file name prog.txt। তার মানে গল্পটা হচ্ছে prog.txt একটা টেক্সট ফাইলের নাম, একটা ফাইল ধরে নাও, তার নাম হচ্ছে prog.txt। ভালো কথা। তো এর মধ্যে অনেক এরকম লাইন লেখা রয়েছে, তোমায় কি বলতে হবে, এই যে লাইনগুলোকে প্রথমত তোমার কোড তোমার রিড করবে, মানে টেক্সট ফাইল থেকে এই কন্টেন্টটা তোমার পাইথন প্রোগ্রাম, এই যে ডেপ ফাংশন, ডেপ কাউন্ট ফাংশন মানে এই লাইনগুলো পাইথন প্রোগ্রামের মধ্যে .py পাইথন প্রোগ্রামের মধ্যে আসবে। আসার পর তোমাকে চেক করতে হবে যে কতবার এই পাইথন শব্দটা এই তোমার proc.txt যে ফাইলের কন্টেন্টের মধ্যে আছে। তাহলে এটা করব কি করে, তো বেসিক ফাইল হ্যান্ডলিং জানলে করতেই পারবে। প্রথমে তোমাকে বলেছিল যে একটা ফাংশন লিখতে বলেছিল, তার নাম দেয়নি, ফাংশন ডিসপ্লে করবে, তো তুমি একটা ফাংশনের নাম দিয়ে নেবে। তো ডেফ ধরে নাও ফাংশনের নাম দিয়েছো কাউন্ট আন্ডারস্কোর পাইথন, ব্র্যাকেট ওপেন, কোনো প্যারামিটারের গল্প তো বলেনি, কোনো প্যারামিটার নেবেও না, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে কোলন দিয়ে দিয়েছো। এবার ফাইলটা তোমাকে যেহেতু এই proc.txt ফাইলটা ধরে নিলাম তোমার এক্সিস্টিং তোমার হার্ড ডিস্কের মধ্যে রয়েছে, তাহলে আমাদের ওপেন বলে একটি ফাংশন রয়েছে, যেখানে তোমার প্রথমে হচ্ছে ফাইলের নাম দিতে হয় আর তারপর কি মোডে ওপেন করতে হয়। আশা করি ফাইল হ্যান্ডলিং যদি তোমরা ভিডিও দেখে থাকো তাহলে এই আইডিয়া তোমাদের হয়তো ক্লিয়ার, যে 3টে মোড হয় ইন জেনারেলি, রিড রাইট অ্যাপেন্ড। এবার আর প্লাস মানে রিড প্লাস রাইট, ডাব্লু প্লাস মানে রাইট প্লাস রিড, এ প্লাস মানে রিড প্লাস অ্যাপেন্ড, এরকম ধরনের কিন্তু আমাদের 3টে আমাদের 6টা টোটাল অ্যাপ্রোপিক্সে মোড হয়। তো আর দেওয়া মানে রিড মোডে ফাইলটাকে ওপেন করেছে, অবভিয়াসলি রিডিং করতে হবে, অন্য কিছু দেবে না নিশ্চয়ই, রিডিং যা প্রোগ্রাম দেয় মোটামুটি রিডিংই দেয়। তাহলে আমাদের তার ফাইল পয়েন্টার হচ্ছে এটা, বা ফাইল অবজেক্ট বলতে পারি। তাহলে আমাদের ফাইলের মধ্যে টেক্সট ফাইলের 3টে ফাংশন আছে, এটা বলে দিই অলরেডি তোমরা হয়তো তোমরা জানো, রিড, রিড লাইন আর রিড লাইন্স।
তো রিড ফাংশন কি করে, পুরো কন্টেন্টটাকে অ্যাজ আ স্ট্রিং ফরম্যাটে তোমাকে রিড করে এনে ডেটা বলে একটি স্ট্রিং এর মধ্যে একটা ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবল, এটা হচ্ছে একটা স্ট্রিং ভেরিয়েবল। তাহলে পুরো কন্টেন্টটা, এই কন্টেন্টটা পুরো তোমাকে রিড করে ডেটা নামক একটি রিড স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিল। এবার তুমি সিম্পল তোমার কাছে কাউন্ট নামক একটি ফাংশন রয়েছে, ডেটা ডট কাউন্ট করে তুমি পাইথনটা অ্যাজ আ প্যারামিটারে পাস করে দিয়েছো। তো তুমি পাস করে বলতে পারবে যে কতবার এই পাইথন শব্দটি তোমার এই পুরো কন্টেন্টের মধ্যে রয়েছে, অটোমেটিক্যালি সে তোমাকে এই ফাংশন তোমাকে গুনে দেবে, তোমাকে আলাদা করে কিছু করার দরকার নেই। তো গোনার পর সেই আউটপুটটা তুমি এখান থেকে পেয়ে যাবে, প্রিন্টের মধ্যেই রেখেছি, তার মানে আমি ডাইরেক্ট আউটপুট পেয়ে যাবো। লাস্টে গিয়ে তোমাকে এফ ডট ক্লোজ মানে ফাইলটাকে আমি বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে ইম্পর্টেন্ট গল্প। তাহলে বুঝতে পারলাম প্রথম আমাদের রিড ফাংশনটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। রিড কি করে, পুরো কন্টেন্টটাকে ধরে আমাকে তুলে কোনো একটি স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দেবে, ব্যাস এই হচ্ছে আমাদের রিড ফাংশনের কাজ। তাহলে আমাদের ফার্স্ট জানতে হলো ফাইল খুলবো কিভাবে, দ্বিতীয় হচ্ছে কিভাবে পুরো কন্টেন্টটাকে রিড করব। এবার রিড করতে পারলে সেটা কোনো ভেরিয়েবলে চলে আসলে তুমি যে কোনো তুমি ফাংশন জানো স্ট্রিংয়ের, সেই ফাংশন অ্যাপ্লাই করলেই তুমি যেই কাজগুলো দেবে এগুলো সব ফাংশন দিয়ে অ্যাপ্লাই করলেই করে, তার জন্য আহামরি অন্য কিছু কিন্তু কোনোভাবে কিছু লাগবে না। ঠিক আছে, হয়ে গেল গল্প শেষ। তাহলে এইভাবে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আরেকটা এর বি মানে 53 যে আরেক ধরনের প্রশ্ন রয়েছে, প্রশ্নটা একটু অন্যরকম ভাবে দিয়েছে দেখো, রাইট অ্যান্ড কল আ ফাংশন, আ পাইথন ফাংশন টু রিড লাইনগুলোকে রিড করতে হবে ফ্রম আ টেক্সট ফাইল স্টোরি ডট টিএক্সটি। তাহলে এটাও একটা কিন্তু টেক্সট ফাইল রয়েছে। দেখো প্রশ্নটাকে ছবি দিয়ে আমি বোঝাচ্ছি, স্টোরিজ ডট টিএক্সটি বলে একটা তোমার ফাইল রয়েছে, তার মধ্যে এবং অনেকগুলো লাইন লেখা রয়েছে এরকম ভাবে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। অ্যান্ড ডিসপ্লে দোজ লাইন which does not start with vowel irrespective of their case। মানে আমাকে এই লাইনগুলো, তার মানে তোমাকে লাইনগুলোকে লাইন বা লাইন রিড করতে হবে, এবং তোমাকে দেখতে হবে এই লাইনের স্টার্টিং যে ক্যারেক্টারগুলো আমি সার্কেল করছি, যেইগুলো এই স্টার্টিং ক্যারেক্টারগুলো ভাওয়েল না, সেই লাইনগুলো তোমাকে ডিসপ্লে করতে হবে। এই হচ্ছে প্রশ্নটা বলেছে। তার মানে আমি যদি এই রিড ফাংশন ব্যবহার করি, এটা সবগুলো একটাই কিন্তু স্ট্রিং এর মধ্যে চলে আসবে, তাহলে এই রিড ফাংশনে দিয়ে কিন্তু এই কোডটা করতে পারবে না। যেটা বললাম যে তিনটে ফাংশন আছে, রিড, রিড লাইন আর রিড লাইন্স। তো আমাদের এখানে রিড লাইন্স কাজ হবে, বাকি তো সব মোটামুটি সেম। তুমি ফাংশনের নাম দেয়নি, তুমি যা ইচ্ছা তুমি দিয়ে দাও, ডেফ ডিসপ্লে লাইন, কোনো প্যারামিটার দেওয়া দরকার নেই। এটা তুমি ওপেন করছো স্টোরি ডট টিএক্সটি বলে ফাইলটাকে, অবভিয়াসলি এগুলো সব ছোট হাতের করে দেবে, যেহেতু বড় হাত এখানে আমি হয়তো ফরম্যাট করার জন্য বড় হাত করেছি, এগুলো সবই ছোট হাতের লিখবে। আর এটা রিড মোডে খুলেছো। এখানে রিড লাইন্স ফাংশনটা কি করে ভালো করে ক্লিয়ার করে নাও। রিড লাইন্স কিন্তু একটা লিস্ট জেনারেট করে। তাহলে লাইন্স বলে একটা লিস্ট তৈরি হলো, যার মধ্যে প্রত্যেকটি লাইন কিন্তু অ্যাজটা তার ইন্ডেক্সে কিন্তু স্টোর হবে। মানে প্রথম লাইনটা 0 ইন্ডেক্সে স্টোর হবে লিস্টের, দ্বিতীয় যে লাইনটা সেটা 1 ইন্ডেক্সে, তৃতীয় লাইনটা তার পরের ইন্ডেক্সে, চতুর্থ লাইনটা তার পরের ইন্ডেক্সে, এইভাবে কিন্তু স্টোর হতে থাকবে যতগুলো লাইন রয়েছে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেলো রিড লাইন্স কি করে। রিড লাইন কিন্তু আমাদের প্রত্যেকটি লাইনগুলোকে এক একটা লিস্টের ইন্ডেক্সে স্টোর করছে, তাহলে অনেকটা ইজি হয়ে গেল আমাদের এই কাজগুলো করার জন্য। এবার তার মানে এইটুকু বুঝতে পারলাম, এই 0th ইন্ডেক্সটা কিন্তু একটা পুরো সেন্টেন্স রয়েছে। তাহলে মানে এটা স্ট্রিং সেন্টেন্স, মানে একটা স্ট্রিং ধরে নাও, ফার্স্ট লাইন লেখা টুডে ইজ ভেরি গুড ডে, দ্বিতীয় লাইন লেখা টুডে ইজ ভেরি ব্যাড ডে, এরকম ধরো পুরো একটা সেন্টেন্স রয়েছে, এগুলো সব একটা সেন্টেন্স। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটি ইন্ডেক্সে একটা সেন্টেন্স রয়েছে। এবার আমি সিম্পল আমি কি করলাম, তাকে ট্রাভার্স করো, মানে এক একটা সেন্টেন্স তোমার এখান থেকে উঠে আমার লাইন নামক জায়গায় থাকবে। তাহলে আমি কি করলাম, এবার লাইনের দেখো, এটা যখন সেন্টেন্সটা ধরে নাও আসলো দিস ইজ ভেরি গুড ডে, তার মানে এবার এটাকে একটা স্ট্রিং ধরে নাও, এরও ইন্ডেক্সিং রয়েছে, 0 1 2 ইন্ডেক্সিং রয়েছে। তাহলে এর যে স্টার্টিং যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে লাইন অফ 0, এটাকে আপার কেস করে চেক করব, যদি ওটা এই আই ওর ইউ এর মধ্যে না থাকে তাহলে সেটাকে প্রিন্ট। তাহলে আমরা প্রত্যেকটি এক একটা করে সেন্টেন্স আমার এই লাইন নামক ভেরিয়েবলের মধ্যে আসছে, আমি তার 0th ইন্ডেক্সের যে ক্যারেক্টারটাকে চেক করছি আপার কেস করে, কারণ কি দুটোকে একই রাখতে হবে, বলেছে ইরেসপেক্টিভ অফ দেয়ার কেস বলেছে কথাটা, তাহলে আমি যে কোনো একটা কেসে কনভার্ট করে নাও। তাহলে আপার কেসে কনভার্ট করে দেখছি এটা এই আইওর মিউর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে সেই যদি না থাকে, সরি নট ইন শব্দটার মানে হচ্ছে যে আমার এই যে স্টার্টিং যে ক্যারেক্টারটা যদি এই আইওর মধ্যে না থাকে তাহলে আমি সেই লাইনটাকে প্রিন্ট করব। এই হচ্ছে এই প্রোগ্রামটার বিকল্প গল্প বলছে, ভালো করে ক্লিয়ার করে নিলাম। তাহলে এখান থেকে আমি ফের একটা কথা বলছি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে প্রথমে তো আমি
এই ফাইলটাকে খুললাম রিড মোডে। রিড লাইন কি করে, প্রত্যেকটি লাইনকে কিন্তু আমাদের এক একটা ইন্ডেক্সের লিস্টের কিন্তু স্টোর, প্রত্যেকটি সেন্টেন্স, লাইন বলতে গেলে এগুলো সব সেন্টেন্স বা লাইন যাই ধরো, একটা করে কিন্তু আমাদের লিস্টের ইন্ডেক্সে স্টোর করছে। আমাকে এবার লিস্ট থেকে ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করা মানে এক একটি লাইন বা সেন্টেন্স কিন্তু এই লাইন নামক ভেরিয়েবলে আসছে, তার 0th ইন্ডেক্স মানে এই স্টার্টিং যে ক্যারেক্টারটা যদি আপার কেস করার পর যদি এর সঙ্গে না ম্যাচ করে, এই আইয়ের মধ্যে না থাকে, তাহলে সেই লাইনগুলো কিন্তু আমি একই সাথে একই পাশে পাশে কিন্তু প্রিন্ট করব। এই এন্ড শব্দ না দিলে একের পর এক প্রিন্ট হবে, আর এন্ড দেওয়া মানে পাশে পাশে, সেটা তুমি দিতেও পারো না দিতে পারো, তোমার ব্যাপার। লাস্টে সবসময় ফাইলটাকে ক্লোজ করাটা যে ভদ্রতা। তো এরকম ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হলে ফাইল হ্যান্ডলিং, টেক্সট ফাইল হ্যান্ডলিং থেকে কিন্তু দিতেই পারে। ঠিক আছে, আমরা আগে আরো প্রশ্ন দেখবো, চিন্তার বিষয় নেই, আমাদের 75খানা সেটের প্রশ্ন আছে। আর লাস্টে গিয়ে যদি বলেছে ফাংশনটা কলও করতে বলেছে, তো লাস্টে গিয়ে ফাংশনটা কলও করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প শেষ। এর পরের যে প্রশ্নটা, এটা আমাদের ডেটা স্ট্রাকচারের প্রশ্ন। আমি বলেছিলাম একটুখানি আমাদের ক্লাস 12-এ পাইথনে কিন্তু ডেটা স্ট্রাকচার বা আমাদের স্ট্যাকের কিছু অপারেশন রয়েছে, মানে স্ট্যাক, বেসিক যে স্ট্যাক তোমরা আশা করি জানো, আশা করি তোমরা যখন এখানে পড়ছো স্ট্যাকের হয়তো আইডিয়া তোমাদের ক্লিয়ার আছে। স্ট্যাক হচ্ছে লিফো অর্ডারে, লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডারে চলে। তো তোমাকে এরকম একটা, যেহেতু পাইথনে আলাদা করে স্ট্যাক ইমপ্লিমেন্ট করার কোনো গল্প নেই, ওদের এই ডেটা স্ট্রাকচারটা পড়ানো হয় যে স্ট্যাক জিনিসটা কি, স্ট্যাকে আমরা লাস্ট ইন যে হয় সে ফার্স্ট আউট, এই গল্পগুলো পড়ায়। বাট আমরা যেহেতু স্ট্যাকটা যেহেতু অ্যারে বলে কোনো গল্প পড়ি না আমরা লিস্ট কিন্তু বাই ডিফল্ট স্ট্যাকের অর্ডারেই তৈরি করা রয়েছে। লিস্ট ডট পপ ফাংশনটা কি করে, যে লাস্টের এলিমেন্ট আমাদের বেরিয়ে যায়, পপ ফাংশনটা অ্যাপেন্ড করলে লাস্টে অ্যাপেন্ড হয়। তো লিস্ট কিন্তু বাই ডিফল্ট স্ট্যাকের প্রিন্সিপাল মেনটেন করেই কাজ করে। তো এখানে যে প্রশ্নগুলো করাতে খুব একটা তোমাদের অসুবিধা হবে না, আমি এখানে তোমাদের কিছু করার নেই, জাস্ট বুদ্ধিতে প্রশ্ন কি বলেছে সেটাকে ভালো করে বুঝতে হবে। করলে তোমরা অটোমেটিকলি এই কোডগুলো লিখতে পারবে। মানে এর জন্য তো আলাদা করে স্ট্যাকের যে খুব ভালো ইনডেপথ নলেজ তো হয়তো তোমাদের রয়েছে, বাট ইনডেপথ নলেজ লাগবেও না। কিন্তু স্ট্যাক যেটা অ্যাকচুয়াল স্ট্যাকের ফ্লেভার, এটা কিন্তু পাইথনে এই লিস্টে কিন্তু আমরা বুঝি না, আমরা লিস্টের ফ্লেভারে স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। একটা প্রশ্ন দেখলে বুঝতে পারবে, চলো তোমাদের তাহলে এই গল্প ক্লিয়ার হবে। তো বলেছে কি, প্রশ্ন বলেছে আর লিস্ট কন্টেনিং রেকর্ড অফ আ প্রোডাক্ট। একটা লিস্টের মধ্যে তোমার রেকর্ড অফ প্রোডাক্ট রয়েছে, লিস্টের মধ্যে বুঝতে পারছো একটা লিস্ট অফ টাপেল রয়েছে, মানে লিস্টের মধ্যে টাপেল রয়েছে। তো এইটা হচ্ছে তোমাদের লিস্টের 0 ইন্ডেক্স একটা টাপেল রয়েছে, যার মধ্যে ল্যাপটপ তার 90,000। লিস্টের 1 নম্বর ইন্ডেক্সে একটা টাপেল রয়েছে, এখানে মোবাইল 30,000। লিস্টের 2 নম্বর ইন্ডেক্সে একটা টাপেল রয়েছে, পেন 50। আর এখানে লিস্টের 3 নম্বর ইন্ডেক্সে রয়েছে হেডফোন হচ্ছে 1,500। ভালো কথা, খুব সুন্দর গল্প রয়েছে, ভালো কথা, অসুবিধা নেই। বলছে রাইট দ্য ফলোইং ইউজার ডিফাইন ফাংশন টু পারফর্ম অপারেশন অন আ স্ট্যাক নেম প্রোডাক্ট। তাহলে আমাদের প্রোডাক্ট নামক একটি স্ট্যাক বানাতে বলেছে, কিন্তু স্ট্যাক আমরা বানাবো না, আমরা সেই লিস্টই বানাবো। এখানে প্রশ্নে যখন আমরা বলে, মানে আমরা ধরছি একটা স্ট্যাক বানাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের স্ট্যাক বানানোর গল্প এখানে ইমপ্লিমেন্টেশনে কিন্তু স্ট্যাকের নামটা ধরে নিচ্ছে, ওটা স্ট্যাক, যার নাম হচ্ছে প্রোডাক্ট, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা লিস্টই কিন্তু। ঠিক আছে, আমরা যখন করবো এটা লিস্ট, কিন্তু আমরা ভাবছি যেটা স্ট্যাক আমরা বানাচ্ছি, যেটা আমরা বলি না অ্যারে দিয়ে স্ট্যাককে ইমপ্লিমেন্ট করি আমরা ইন জেনারেল ডেটা স্ট্রাকচারে। এখানে আমরা যে এখানে কি দিয়ে করবো, আমরা তো অ্যারে এখনো জানি না, আমরা পড়িনি পাইথনে অ্যারে কি জিনিস, সেটা আমরা নাম পাইতে গেলে আমাদের অ্যারে আমরা পড়ি, আর আগে অবধি কিন্তু অ্যারে আমরা জানি না, আমাদের অ্যারে ইন জেনারেলি বলে পাইথনে কিছু হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লিস্ট দিয়েই কিন্তু এই স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করবো। তাহলে প্রোডাক্ট নামক একটি স্ট্যাক, যেটা কিন্তু অ্যাকচুয়ালি লিস্টই কিন্তু হয়ে গেল। এবার দুটো ফাংশন তোমাকে লিখতে হবে, একটা পুশ আন্ডারস্কোর এলিমেন্ট বলে, যে কি করবে, টু পুশ অ্যান আইটেম কন্টেনিং দ্য প্রোডাক্ট নেম অ্যান্ড প্রাইস অফ প্রোডাক্ট কস্টিং মোর দ্যান 50 ইন্টু দ্য স্ট্যাক। তাহলে তোমাকে প্রথম একটি ফাংশন লিখতে হবে নিজের ভাষায়, যেটাকে ইউজার ডিফাইন ফাংশন, যে পুশ আন্ডারস্কোর এলিমেন্ট বলে একটা তোমার ফাংশন রয়েছে, যে ফাংশনটা তোমার কি এই স্ট্যাক প্রোডাক্টে, এই যে আমাদের যে স্ট্যাকটা তৈরি করবো প্রোডাক্ট বলে, এর মধ্যে তোমায় কি পুশ করতে হবে, যেই সব এলিমেন্টের প্রাইস 50-এর থেকে বেশি। তার মানে এই পেনটা ছাড়া বাকি সবগুলোই তোমার কিন্তু এই প্রোডাক্ট নামক স্ট্যাকে কিন্তু পুশ হবে। কি করে করব, কোড দেখলেই বুঝে যাবে, এটা কিন্তু খুব সোজা। এখানে কোনো, এটার নামেই হচ্ছে স্ট্যাকের প্রোগ্রাম, কিন্তু এখানে একটাও স্ট্যাক ব্যবহার হবে না, স্ট্যাকের কোনো ফিচার্সই আমরা ইউজ করব না।
কিভাবে করবো একটা কোড দেখলেই তোমাদের পুরো ক্লিয়ার ভাববে যে স্যার এমনি পাতি ও লোককে বোকা বানানোর গল্প, এটা আর কিছুই না। তাহলে এখানে দেখো এক্সাম্পলও দিয়েছে যে আমরা যখন পুশ করার পর যে স্ট্যাকটা, প্রোডাক্ট নামক যে স্ট্যাকটা মধ্যে ল্যাপটপ 90,000 থাকবে, মোবাইল 30,000 আর হেডফোন 1,500, মানে এই তিনটে প্রোডাক্ট থাকবে অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল যেটা দেওয়া রয়েছে। আমি বলেছিলাম এটা বাধ্য হয়ে যাবে, হয়ে গেল। এবার আমাদের নেক্সট যে ইউজার ডিফাইন ফাংশনটা লিখবো তার নাম হচ্ছে পপ আন্ডারস্কোর এলিমেন্ট বলে। কি করবে, to pop the item from the stack and display them and also display empty stack when there are no element in the stack, মানে এক একটা করে এলিমেন্টকে পপ করে ডিসপ্লে করা হবে, আর যখন তোমার স্ট্যাক খালি হয়ে যাবে তখন ওখানে প্রিন্ট করা হবে নো এলিমেন্ট ইন দ্য স্ট্যাক। তাহলে এই যে প্রশ্নটা পড়ে যদি কেউ ভাবো যে তোমাদের ইন ডেপথ যে স্ট্যাক তোমরা ডেটা স্ট্রাকচারে পড়ে এসছো আগে তোমাদের কলেজ লেভেলে বা এসএলএসটিতে, এরকম কিন্তু কোনো গল্পর বিষয় নেই। এটার নামেই একটা স্ট্যাকের প্রবলেম, কিন্তু এই পুরোটাই আমরা লিস্টের যা ফিচার দিয়ে ইমপ্লিমেন্ট করব, তার কোডটা দেখালেই তোমরা বুঝতে পারবে। তার জন্য আহামরি কিছু জিনিস তোমার লাগবে না, ঠিক আছে। তো প্রথমত আমরা ধরে নিচ্ছি এই যে লিস্ট এল যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের কাছে রয়েছে, এটা কিন্তু আমাদেরকে আলাদা করে কোথাও লিখে রাখতে হচ্ছে না, মানে প্রশ্নের উত্তর যখন লিখবো আমরা ধরে নেবো এলটা কোনো না কোনোভাবে রয়েছে, তো আমরা এটা নিয়ে কোনো মাথা ব্যথা করবো না, হয়ে গেল। প্রশ্ন সলিউশন শুরু করি। আমাদের যে এই যে বলেছিল যে আমাদের একটা প্রোডাক্ট নামক একটি স্ট্যাক বানানোর জন্য যে কথাটা রয়েছে হাইলাইট ফের করলাম, তো আমরা একটা গ্লোবাল একটা লিস্ট করতে লিস্ট বানিয়েছি, প্রোডাক্ট নামক গ্লোবাল লিস্ট বানিয়েছি, হয়ে গেল। মানে এরপরে আমি যতগুলো ফাংশন লিখবো এই প্রত্যেকটি ফাংশনে কিন্তু এই প্রোডাক্ট নামক লিস্টটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। গ্লোবাল বানানো মানেই সব জায়গায় তুমি অ্যাক্সেস পাবে। প্রথম আমি পাশে পাশে লিখেছি, মানে প্রথম হচ্ছে এই ফাংশন, তার তলায় লিখতে হতো, বাট আমি জায়গা বাঁচানোর জন্য পাশে পাশে লিখে দিয়েছি, তোমরা কিন্তু তলায় তলায় লিখবে, ঠিক আছে। তাহলে প্রথম যে ফাংশনটা কি ছিল আমাদের, ডেফ, দেখতে পাচ্ছ আমাদের পুশ এলিমেন্ট, ভালো কথা লিখবো ডেফ পুশ এলিমেন্ট। দেখো এখানে কিন্তু কোনোভাবে বলেনি যে এখানে তোমাকে অ্যাজ আ প্যারামিটার তোমাকে লিস্টটাকে নিতে হবে, বাট তোমাদের মাথার বুদ্ধি কি বলে যে আমরা যদি এই লিস্টটাকে প্যারামিটারে না নিই তাহলে তো আমি দেখতে পাবো না, এটা খুব ক্লিয়ার কথা। তো এই সূত্রে তাহলে আমাদের এখানে প্যারামিটারে কিন্তু যে লিস্টটা তোমাদের প্রশ্নে বলা থাকবে নামটা এজ এ প্যারামিটার তোমরা নিয়ে নেবে। এবার লিস্টটা নিয়ে নিয়েছো, তার মানে পেয়ে গেলে লিস্টটা। এবার আমরা সিম্পল কি একটা ট্রাভার্সিং করব ফর আইটেম ইন এল, তার মানে আমাদের লিস্টটাকে মনে করে দেখো, তাহলে এক একটা করে এই জিনিসটা, এই এক একটা করে টাপেল আমার কোথায় আসছে, এই আমাদের আইটেমসের মধ্যে আসছে। তাহলে এখন প্রথমবার আইটেমসে কি আছে, তাহলে ফার্স্টেরটা আছে ল্যাপটপ 90,000, তাহলে আমি ছোট করে লিখলাম ল্যাপটপ কমা 90,000 আমাদের এখন কোথায় রয়েছে, এই আইটেমের মধ্যে এখন রয়েছে, ভালো কথা। এবার 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 যখন আইটেমের মধ্যে আমার, তাহলে এটা 0th ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, তাহলে এবার দেখো ইফ আইটেম 1, মানে এই 1 ইন্ডেক্সের কথাটা বলছি, তার যে ভ্যালুটা যদি 50-র বেশি হয়, তাহলে আমি এই প্রোডাক্ট নামক যে আমি যে একটা আমরা ভঙ্গিমাতে বলছি স্ট্যাক, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা লিস্টই, তার মধ্যে অ্যাপেন্ড করে দিলাম। তাহলে প্রোডাক্ট ডট অ্যাপেন্ড আইটেম করলে অ্যাকচুয়ালি দেখো না, আলটিমেটলি তো এই এলিমেন্টগুলো তার পেছনে পেছনে অ্যাপেন্ড হচ্ছে। অ্যাপেন্ড ফাংশন কি করে লিস্টে, সবার লাস্টে অ্যাপেন্ড করে, তাহলে এটা কিন্তু বাই ডিফল্ট লিস্ট কিন্তু স্ট্যাকের ফিচার দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। আলাদা করে তোমাকে স্ট্যাক বলে কিছু ইমপ্লিমেন্ট করতে হচ্ছে না, যে টপের এলিমেন্টকে চেক করবো, ওভারফ্লো আন্ডারফ্লো কিচ্ছু চেক করার দরকার নেই। এখানে বাই ডিফল্ট লিস্ট কিন্তু একটা স্ট্যাকের, এটা ডাইনামিক কিন্তু লিস্ট কিন্তু অ্যাপেন্ড করছে এবং এটা স্ট্যাকের ফিচার মাথায় রেখেই কাজ করছে। তোমাদের এখানে কিন্তু আলাদা করে কিচ্ছু করতে হবে না, যে সিম্পল একটা লিস্টের কোড লিখছো, ধরে নাও যে তোমাকে একটা লিস্ট রয়েছে, তুমি একটা নতুন লিস্টে ঢুকাবে, তোমার যে কন্ডিশনটা বলে দেওয়া রয়েছে, যে যে লিস্টের মধ্যে যেইটুকু যে যা বলে দেওয়া রয়েছে সেটা মেনটেন করে তোমাকে এই নতুন যে নামটা বলছে, নতুন যে লিস্টের যেটা স্ট্যাক বলে ওরা নামকরণ করেছে, এটা কিন্তু কোনো স্ট্যাক না, লিস্টই, তার মধ্যে ভ্যালুগুলো ঢুকিয়ে দিচ্ছে, ব্যাস আর কিচ্ছু না, হয়ে গেল। নেক্সট এবার পপের গল্পে চলে আসি। তাহলে আমাদের ডেফ পপ এলিমেন্ট বলে ফাংশন, যে কোনো রকম কোনো প্যারামিটার নেবে না, পপিং এর কোনো প্যারামিটার দরকার পড়বে না, কারণ কি এটা কিন্তু বাই ডিফল্ট প্রোডাক্টের উপরেই কাজ করবে, যেটা কিন্তু গ্লোবাল ইন নেচার রয়েছে। তাহলে এইবার গল্পটা আমাদের এখানে একটা লাইন লিখতে হবে, যদি আমাদের আমরা জানি যে আমাদের অলরেডি প্রোডাক্ট নামক স্ট্যাকটা এই ডেফ পুশেই তৈরি হয়ে গেছে, তার মানে আমাদের এই স্ট্যাকটা কিন্তু এই যে এইটা কিন্তু তৈরি হয়ে গেছেই অলরেডি, এই লাইনটা এই ফাংশনটা লেখার পর কল করার পর এইটা আমার অলরেডি প্রোডাক্টে তৈরি হয়ে গেছে। এবার আমি চেক করছি যদি আমাদের লেন্থ অফ প্রোডাক্ট, মানে আমরা চেক করছি যে প্রোডাক্ট নামক যে লিস্টটা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ট্যাক, তার লেন্থ যদি 0 হয় তাহলে বলবো এমটি স্ট্যাক, আর যদি 0 না হয় তাহলে এলস পার্টে গিয়ে আমরা কি করব, আমরা একটা ওয়াইল লুপ লিখবো। এই লুপটা কোডটা মুখস্থ করে না, এটা মুখস্থ প্রত্যেক জায়গায় কাজ হবে। লেন্থ অফ প্রোডাক্ট যত পর্যন্ত তোমার 0 থেকে বড় হবে, তুমি এক একটা করে প্রিন্টে পপ লিখে দেবে, প্রিন্টের মধ্যে প্রোডাক্ট ডট পপ,
তার মানে এক একটা করে এলিমেন্ট দেখো আমাদের ইনসার্ট কিভাবে হয়েছে, তার মানে ইনসার্ট এরম ভাবে হয়েছে যে প্রথমে জিরোতে এটা রয়েছে, এটা 1, তাহলে ফার্স্ট এইটা আমাদের আউটপুটে ডিসপ্লে করবে, তারপর এটা ডিসপ্লে হবে, তারপর এটা কেন পপ কি করে সবার পেছন থেকে আউট, মানে আমাদের পপ ফাংশনটা কি করে, লাস্ট এলিমেন্টটাকে পপ করে আমাদের আউটপুটে দেয়। তাহলে অলরেডি আমাদের ফাংশন রয়েছে, কিন্তু জাস্ট সেই ফাংশনটাকে ব্যবহার করছি। তাহলে প্রথমবার ওয়াইলে কি, প্রথমে আমাদের লাস্টেরটা এইটা আমাদের ডিসপ্লে হবে, ভালো কথা। তারপর দেখো লেন্থ 1 কমে যাবে, মানে এখন 1 2 হয়ে গেল, এইটা তারপরে পপ হয়ে ডিসপ্লে হবে, তারপর এইটাই গিয়ে এটা ডিসপ্লে হবে, তারপর যখন 0 তখন লুপ থেকে বেরিয়ে যাবে, ব্যাস। এবার হয়ে যাওয়ার পর তারপরে আবার যখন আমরা লেন্থ চেক করবো, যদি 0 হয় তাহলে সেখানে আমাদের এমটি স্ট্যাক দিয়ে দেবে। অনেক সময় আমরা লাস্টে গিয়ে যখন ইকুয়াল টু 0 হয়ে গেলে আমাদের পরের লাইনটা এখানে লিখতে পারি, যে এটা আমরা যেরকম ইফ আর এলসে লিখেছি, আমরা নর্মালি এই কোডটাকে একটু ম্যানিপুলেট করে লিখতে পারি। ডাইরেক্ট ঢুকে আমরা একটা ওয়াইল লুপ লিখে দিলাম, তার তলায় গিয়ে ওয়াইল লুপের তলায় গিয়ে দিলাম যখন আমাদের প্রোডাক্ট 0 হবে তখন আমাদের স্ট্যাক এমটি, এটাও আমরা করতে পারি, এটাও করতে পারে ওটাও করতে পারে, দুটো কোড কিন্তু একই রকম ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি দেখো এইভাবে হবে, মোবাইল প্রথমে যাবে, প্রথমে হেডফোন গেল, তারপরে মোবাইল, তারপরে ল্যাপটপ, তারপরে এমটি স্ট্যাক। তো কোডটাকে তোমরা এইভাবেও লিখতে পারো যে ডাইরেক্ট এই ফাংশনের মধ্যে ঢুকে প্রথমেই ওয়াইলটা লিখবে, ওয়াইল তোমাদের যখন তোমার লেন্থ অফ প্রোডাক্ট, জাস্ট একটু অর্ডারিংটা চেঞ্জ করে দেবে, লেন্থ অফ প্রোডাক্ট গ্রেটার দেন যখন 0 হবে ধরে নাও দিলে হয়ে গেল, তখন তুমি এখানে লিখবে প্রিন্ট, প্রিন্টের মধ্যে যেরকম লিখলাম প্রোডাক্ট ডট পপ এরকম লিখে দেবে, কোনো রকম ব্যাপার না। তারপর ওয়াইল লুপের বাইরে এসে লিখবে ইফ, যদি ধরে নাও যদি তোমার লেন্থ অফ প্রোডাক্ট, যেটা অবভিয়াসলি যেটাই হবে, লেন্থ অফ প্রোডাক্ট তোমার ইকুয়াল টু 0 হলে তাই তুমি প্রিন্ট করে দিলে স্ট্যাক এমটি, কিন্তু লাস্টে লিখতে হবে না, এই জন্য জাস্ট এর অর্ডারিংটা একটু চেঞ্জ করে দেবে, মানে ওয়াইল লুপটাকে আগে, এইখানে এলস লেখার দরকার নেই, ওয়াইল লুপটা আগে তারপর ইফটা লিখবে, ব্যাস, তাহলেই আমাদের এই অর্ডারে তোমার প্রিন্টিংটা কিন্তু পেয়ে যাবে, কোনো অসুবিধার বিষয় নেই। তাহলে আমাদের এখানে কিন্তু কোনো রকম কোনো স্ট্যাকের গল্প নেই, এটা সিম্পল একটা ওয়ান ওয়ে প্রশ্ন, যেখানে আমাদের একটা কন্ডিশন ওয়াইজ একটা নতুন একটা লিস্টে আমরা ডেটা ঢোকাচ্ছি এবং আমার ডেটাটাকে আমরা অর্ডারে আমরা পপ করছি। দেখো এখানেই কিন্তু লিস্ট কিন্তু বাই ডিফল্ট কিন্তু স্ট্যাকের ফিচার্সটা ইমপ্লিমেন্ট করেই দিচ্ছে, তোমাকে আলাদা করে কিন্তু কিছু করার দরকার এখানে পড়ছে না, এটাই কিন্তু ইম্পর্টেন্ট কথাটা আমি এখানে বলতে চেয়েছিলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি আশা করি আরো প্রশ্ন আমরা আগে দেখবো, সেগুলো দেখলে আরো ক্লিয়ার হবে, চিন্তার বিষয় নেই। আমাদের নেক্সট প্রশ্নে চলে গেলাম, এটা কিন্তু একটা সিএসবি ফাইলের প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা সেট থেকে একটা করে প্রশ্ন, আমরা এইভাবেই এগাচ্ছি। সিএসবি ফাইলে কি প্রশ্নটা ভালো করে পড়ি, বলছে রাজ হচ্ছে একটা ম্যানেজার, এবং গল্প সহকারে তোমাকে প্রশ্ন দেওয়া হবে। রাজ হচ্ছে একটা ম্যানেজার অফ আ মেডিকেল স্টোর, ভালো কথা, টু কিপ ট্র্যাক অফ সেলস রেকর্ড, মানে সেলস রেকর্ডের ট্র্যাকটাকে রাখতে হবে। হি হ্যাজ ক্রিয়েটেড আ সিএসবি ফাইল নেম sales.csv, খুব ভালো কথা। তাহলে রাজ হচ্ছে একটা ম্যানেজার যে একটা মেডিকেল স্টোরের, সে সেলসের ট্র্যাক রাখার জন্য একটি সিএসবি ফাইল বানিয়েছে যার নাম হচ্ছে নেম রয়েছে sales.csv রয়েছে, ভালো কথা। উইচ স্টোর দ্য ডিটেল অফ ইচ সেল, প্রত্যেকটি সেলের ওই সিএসবি ফাইলটার মধ্যে সব সেলসের রেকর্ডগুলো রয়েছে। তো ওই সিএসবি ফাইল মানে কিন্তু আমাদের এক্সেল ফাইল, প্রথমেই বলে দিই সিএসবি কিন্তু ওয়ান কাইন্ড অফ যে এক্সেল ফাইলটা হলো ওটারই একটা ফরম্যাট হচ্ছে ডট সিএসবি, ওর ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, ঠিক আছে। এটা কিন্তু সিএসবি ফাইল, যদি ভিডিওটা দেখে থাকো তোমাদের কিন্তু আইডিয়া ক্লিয়ার থাকবে। তাহলে সিএসবি ফাইলের মধ্যে তোমার কি কি কলম রয়েছে, ধরে নাও প্রোডাক্ট আইডি রয়েছে, সেই কলমের নাম, প্রোডাক্ট নেম, সোল্ড কোয়ান্টিটি সোল্ড, আর প্রাইস পার ইউনিট রয়েছে। তার মানে এর ধরে নাও তাহলে এটা হচ্ছে 0 নম্বর কলম, এটা 1 নম্বর কলম, এটা 2 নম্বর কলম, এটা 3 নম্বর কলম, এইভাবে কিন্তু মাথায় রাখবে, মানে কাজে লাগবে এটা। এবার তোমাকে তার পরের লাইন বলেছে হেল্প হিম টু efficiently maintain the data by creating the following user defined function। তাহলে আমাদের এই রাজকে আমাদের সাহায্য করতে হবে কিছু ইউজার ডিফাইন ফাংশন তাকে লিখে দেওয়ার জন্য, মানে প্রশ্নটা এইভাবেই করেছে, মানে আলটিমেট তোমাকে এই দুটো ফাংশন তোমাকে লিখতে হবে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কি করবে, টু অ্যাকসেপ্ট আ সেল রেকর্ড ফ্রম ইউজার অ্যান্ড অ্যাড ইট টু সিএসভি, মানে সিএসভি ফাইলে রাইটিং এর কোড লিখতে হবে, মানে তুমি ইউজারের থেকে একটা করে রেকর্ড নেবে, নিয়ে তুমি সিএসভি ফাইলে তুমি অ্যাড করবে, এটা অ্যাকসেপ্ট ফাংশনের কাজ। যখনই অ্যাকসেপ্ট ফাংশন তোমাদের কল করা হবে কি করবে, ইউজারের থেকে কি কি নেবে, প্রোডাক্ট আইডি না হবে, প্রোডাক্ট নেম নেবে, কোয়ান্টিটি সোল্ড নেবে, আর প্রাইস পার ইউনিট, এই চারটে ইনপুট ইউজার থেকে নেবে, নিয়ে এই চারটে ইনপুট তোমার সিএসভি ফাইলে রাইট করে দিয়ে আসবে। রাইট মানে কিন্তু আমরা অ্যাপেন মোডে করব, আমরা কিন্তু রাইট মোডে করবো না, এটা হলো পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। রাইট করলে কিন্তু তোমার প্রিভিয়াস ডেটা ডিলিট হয়ে যায়, আর অ্যাপেন্ড করলে তোমার প্রিভিয়াস ডেটা কিন্তু ইনট্যাক্ট থাকে। তাহলে আমরা অ্যাপেন্ডেই সব কাজ করব, যখনই করব এই ধরনের ফাংশনগুলো কিন্তু অ্যাপেন্ড মোডেই আমরা ফাইলগুলোকে খুলবো, ঠিক আছে। আর দ্বিতীয় ফাংশনটা কি বলছে, ক্যালকুলেট টোটাল সেল, তাহলে টু ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন দ্য টোটাল সেল বেস অন কোয়ালিটি কোয়ান্টিটি সোল্ড অ্যান্ড প্রাইস পার ইউনিট।
টোটাল সেলটা তুমি কি করে বার করবে, যে কোয়ান্টিটি সোল্ড অ্যান্ড প্রাইস পার ইউনিটের রেসপেক্টে তোমাকে টোটাল সেলটা, তোমাকে কতটা টোটাল সেল হয়েছে, তোমাকে সবগুলো কলমগুলোকে ট্রাভার্স করানোর পর কোয়ান্টিটি সোল্ড মাল্টিপ্লাই প্রাইস পার ইউনিট করে সবগুলোকে যোগ করে তোমাকে টোটাল সেলটা তোমাকে বলতে বলেছে। প্রশ্নগুলো পড়েও কিন্তু বুঝতে হবে, ইম্পর্টেন্ট। তো চলে আসি, করবো কি করে দেখি এটা। দুটো কথা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার হচ্ছে যখন আমরা সিএসবি ফাইল নিয়ে কাজ করব, আমাকে সিএসবি মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। এটা যদিও তোমরা সিএসবির ভিডিও দেখে আসো, আশা করি তোমাদের এইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এই কিছু কিছু লাইন, এগুলো কিন্তু মুখস্থ ধাঁচের কোড, এগুলোকে তোমার কিছু ম্যানিপুলেশন নেই। তোমরা যদি ভালো করে সিএসবি ফাইলের যদি ফাংশনগুলো আমার ভিডিওটা দেখে আসছো, তাহলে কিন্তু এগুলোতে কোনো রকম তোমাদের করতে অসুবিধা হবে না, একই ধাঁচের কোড, এগুলো কোনো কোনো চেঞ্জেস কিছু নেই, ঠিক আছে। তাহলে সিএসবি ফাইলে আমাদের ইম্পোর্ট করলাম, তাহলে আমাদের ডেফ অ্যাকসেপ্ট নামক ফাংশনটা যেটা আছে সেটা লিখবো। দেখো সিএসবি ফাইলটা কিসে ওপেন করব, ফাইল ওপেন করছি, এটা ফাইল ওপেন করার সিনট্যাক্স একই। তাহলে ফাইলের নাম আমি এখানে লিখেছি সেলস ডট সিএসবি, অ্যাপেন মোডে, আর নিউ লাইন দেওয়া মানে যেহেতু আমরা এখানে আমাদের তো এই এক্সেল ফাইলের মধ্যে ডেটাকে তো আমাদের ইনসার্ট করতে হবে, ধরুন এটা এক্সেল ফাইল ধরে নাও, নিউ লাইন ওই কথাটা না দিলে, এটাও কিন্তু আমি অলরেডি অরিজিনাল ভিডিওতে বলেছিলাম, নিউ লাইন যদি ওই ওপেন কোড ক্লোজ কোড না দাও, তাহলে একটা লাইন ইনসার্ট করার পর পরের লাইনে গ্যাপ দিয়ে দেয়, দিয়ে তার পরের লাইনটা করে, মানে একটা করে মাঝখানে গ্যাপ পড়ে যায়। নিউ লাইন ইকুয়াল টু এই দেওয়া মানে এটা, তাহলে তার পরের লাইনেই ডেটাটাকে ইনসার্ট করবে, এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। নিউ লাইন দেওয়া মানে তাহলে কোনো মানে প্রিভিয়াস যে লাইনটা রয়েছে তার পরের কনজিকিউটিভ লাইনেই কিন্তু এটাকে ইনসার্ট করা হবে, মানে কোনো গ্যাপিং দেওয়া হবে, দুটো রোয়ের মাঝখানে কোনো গ্যাপ পড়বে না, ঠিক আছে। এই হচ্ছে নিউ লাইনটা দেওয়ার কারণটা। এই কারণগুলো কিন্তু সব আমি কিন্তু আমার যে নর্মাল সিএসভি ফাইলের ভিডিওতে আমি কিন্তু এগুলো বলেছি। এবার আমরা আমাদের রাইটার বলে অলরেডি এই ফাংশনটা রয়েছে সিএসবি, তার আমরা এই ফাইলের যে অবজেক্টটাকে পাস করে তার একটা আমরা রাইটার অবজেক্টের একটা কিন্তু আমরা ডাব্লু বলে একটা তার অবজেক্ট সিএসবি অবজেক্ট বানিয়ে নিলাম, যে কিন্তু পরবর্তীকালে আমরা সেই অবজেক্ট দিয়ে কিন্তু আমরা রাইট রো ফাংশনকে কল করবো। দু রকম ফাংশন হয় রাইটিং করার জন্য সিএসবি ফাইলে, একটা হচ্ছে রাইট রো, একটা হচ্ছে রাইট রোজ। এগুলো অলরেডি কিন্তু সিএসবি ফাইলের ভিডিওতে আমি বলেছি। তো অবভিয়াসলি এই চারটে আমাদের ইউজার থেকে ইনপুট নিয়ে নেবো। এই যে প্রথমে পিআইডি ইউজার দেবে, নেম, প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি আর প্রাইস, এগুলো ইউজার থেকে ইনপুট। এগুলো এই কোডগুলো কিন্তু একই ধাঁচের হয়। তোমাদের কিছু জিনিস এই অ্যাকসেপ্ট করতে হয়, মানে ইউজার থেকে ইনপুট নেওয়ার পর এই ডাব্লু ডট রাইট রো, এই রাইট রো কিন্তু ডাব্লু দিয়েই তোমায় কল করতে হয়, এখানে এফ দিয়ে কল করলে হয় না। কেন কি আমাদের সিএসবি যে মডিউলের মধ্যে রাইটার ফাংশন, যে কিনা আমাদের ফাইল পয়েন্টারটাকে নেয়, অবজেক্টটাকে নেয়, নিয়ে আমাদের যে অবজেক্টটা রাইটারের অবজেক্টটাকে বলে ডাব্লুটা হচ্ছে রাইটারের অবজেক্ট দেয়, সেই অবজেক্ট দিয়ে তোমাকে রাইট রো ফাংশনকে, রাইট রো হচ্ছে একটা রো ইনসার্ট করে, আর রাইট রোজ তোমাদের মাল্টিপল রো কিন্তু ফাইলে ইনসার্ট করে। দুটো ফাংশনের মানেটাও বলে দিলাম, যেটা অলরেডি আমি ভিডিওতেও বলেছি। তাহলে আমি এটা একটা লিস্ট আকারে কিন্তু আমাকে আলটিমেটলি লিস্ট আকারে কিন্তু ইনসার্ট করতে হয়। এখানে দেখো আমি একটা লিস্ট ব্র্যাকেট দিয়েছি, তার মানে এটা একটা লিস্ট কিন্তু তোমার ইনসার্ট করে দেয়। মানে ধরো না, এটা পিআইডি বোঝার জন্য, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস। তার মানে আমার পিআইডির জায়গায় পিআইডি বসলো, নেমের জায়গায় নেম বসবে, কোয়ান্টিটির জায়গায় কোয়ান্টিটি, আর প্রাইসের জায়গায় প্রাইস, করে আমরা ফাইলটা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের অ্যাকসেপ্ট ফাংশন কি করলো, ফাইলকে আমাদের অ্যাপেন মোডে করতে হবে। ইম্পর্টেন্ট কথা, অ্যাপ এ মানে অ্যাপেন মোড, নাহলে কিন্তু রাইট মোডে যদি খোলো তাহলে কিন্তু প্রিভিয়াস রেকর্ড ডিলিট হয়ে যাবে। তাহলে অ্যাপেন মোড কি করবে, আমাকে এইভাবেই অ্যাপেন মোড করতে হয়, যে প্রিভিয়াস যে ডেটাটাকে কিন্তু আমাদের রেখে দিতে হবে। নিউ লাইন মানে আমাদের তার পরের লাইনেই কিন্তু ডেটা ইনসার্ট হবে। রাইটারের ফাংশন তৈরি করে ফেললাম, রাইটারের অবজেক্ট তৈরি করলাম, সিএসবি তো রাইটার এফ মানে ফাইল পয়েন্টার দিয়ে আমরা ডাব্লু পেয়েছি। প্রোডাক্টগুলোকে আমরা, যেগুলো আমাদের ইনপুট নেওয়ার দরকার, ইউজার থেকে ইনপুট নিয়েছি, নিয়ে আমরা রাইট রো ফাংশনটা কল করে ডেটাগুলোকে আমরা লিস্টের আকারে কিন্তু ফাইলে পাঠিয়ে দিলাম। মানে এটা আমার রাইট হয়ে গেছে এবং ক্লোজ করে দিয়েছি। তাহলে এই পার্টটা আমাদের ক্লিয়ার। নেক্সট ফাংশন কি লিখবো, ক্যালকুলেট আমাদের টোটাল সেল আমাদের বলেছিল, যে কিনা ফের আমাদের ফাইলটাকে ওপেন করবে, আর আমাদের ওপরে কিন্তু ইম্পোর্ট লিখবো না, কেন কি ওপরে একবার আমরা ইম্পোর্ট একবারই লিখবে, এটা খুব ইম্পর্টেন্ট, একবারে বেশি লিখবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে টোটাল সেল, আর সেখানে ফাইলটাকে ওপেন করছি আমরা, যেটা সিএসবি সেল ডট সিএসবি কে, যেটা অলরেডি ফাইলটার নাম জানো, এটাই ফাইলটার নাম হচ্ছে সেলস ডট সিএসবি ফাইল। রিড মোডে ওপেন করছি, এবং আমাদের কি, আমাদের সেই রিডার ফাংশনের একই গল্প, রাইটার ফাংশনের যখন আমরা অবজেক্ট বানাই, সেম আমাদের সিএসবি ফাইলকে রিড করার জন্য আমাদের রিডার ফাংশন একটা রয়েছে সিএসবি মডিউলের মধ্যে, তার মধ্যে আমরা ফাইলের অবজেক্ট পাঠালে আমাদের রিডারের একটা অবজেক্ট পাঠায়। তো হয়ে গেল, ওরও ক্লিয়ার। আমাদের কি বলেছিল, আমাদের টোটাল সেলটা আমাদের করতে বলেছিল, ইম্পর্টেন্ট কথা। আরেকটা কথা,
এখান থেকে আমাদের জানতে হবে যখন আমরা ফাইল থেকে যখন আমরা ইনপুট আসে এই প্রত্যেকটি ডেটা কিন্তু স্ট্রিংয়ে আসছে। হুম, এই ডেটাগুলো যখন আমি রিড করে আনছি, রিড করার জন্য কি করতে হয় দেখো, এই যে লাইনটা লিখলাম এই লাইনটাই রিড করে নেবে। এই লাইনটা কিভাবে পুরোটাকে আমাদের লিস্ট অফ টাপেল আকারে রিড করে নেয়। অবজেক্টের মধ্যে থাকে লিস্ট অফ টাপেল, মানে ধরো না প্রথম যে রেকর্ডটা এই ফাইলের ফার্স্ট রেকর্ডটা এই টাপেলে রয়েছে, সেকেন্ড রেকর্ডটা এই টাপেলে রয়েছে, থার্ড রেকর্ডটা এই টাপেলে এইভাবে চলতে থাকলো। তাহলে আর সেই অবজেক্টটার নাম যার মধ্যে লিস্ট অফ টাপেলটা রয়েছে। তাহলে এই এক একটা দেখতে পাচ্ছ যে টাপেল হচ্ছে এক একটা আমাদের সিএসভি ফাইলের রেকর্ড। তাহলে এটা হচ্ছে 0 নম্বর রোটা, 0 নম্বর রেকর্ড, 0 এই 1 নম্বর এলিমেন্ট যেটা রয়েছে তোমার এই অবজেক্টের মধ্যে বা লিস্টের মধ্যে ধরে নিতে পারো, এটা তোমার সেই 1 নম্বর রেকর্ডটা। 2 নম্বর এটা রয়েছে সেটা তোমার এই যে 2 নম্বর রেকর্ডটা এইভাবে তোমার রয়েছে। তো এবার আমাকে আরটাকেই ট্রাভার্স করতে হবে। ঠিক আছে, আরকে ট্রাভার্স করলে আমরা এক একটা করে এই রেকর্ডগুলো পাবো। আর রেকর্ডগুলোকেও তোমরা জানো 4টে এরকম জিনিস রয়েছে এই টাপেলের মধ্যে। প্রথম হচ্ছে পিআইডি আছে, তারপর নেম আছে, তারপর কোয়ান্টিটি আছে, তারপর প্রাইস। এটা কিন্তু অলরেডি তোমাদের এই অর্ডারটা মেনটেন করা আছে, প্রথমে পিআইডি, তারপর নেম, তারপর কোয়ান্টিটি, তারপর প্রাইস। তা তুমি ইন্ডেক্সগুলোর জন্য 0 1 2 3, তাহলে আমাদের 0তে হচ্ছে পিআইডি আছে, 1-এ হচ্ছে নেম আছে, 2-এ হচ্ছে কোয়ান্টিটি আছে, আর হচ্ছে 3-তে হচ্ছে প্রাইস। এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা জানি, এই অর্ডারটা জানি, অর্ডারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা টোটাল বলে ভেরিয়েবল যে কিনা আলটিমেট টোটাল করবে, তাহলে আমাদের এক একটা করে আমাদের এই রোগুলোকে আমাদের আমাদের এই রো বলে ভেরিয়েবলে আসছে, মানে ফর এটা এক্সটেন্ডেড ফর লুপ। আর এর মধ্যে টোটালটা আছে, প্রথম রোতে কে আসবে, ফার্স্ট যে রেকর্ডটা আসলো সেই রেকর্ডে 0-তে আমরা পিআইডি, 1-এ নেম, 2-তে কোয়ান্টিটি, 3-তে এগুলো সবই স্ট্রিং আকারে রয়েছে। কিন্তু এই জন্য আমরা টাইপ কাস্ট করলাম। দেখো ইন্টের মধ্যে রো 2, দেখো রো 2-র মধ্যে কি আছে, কোয়ান্টিটি আছে, এটা কিন্তু স্ট্রিং আকারে রয়েছে, যখন সেভ হয় স্ট্রিং আকারে। আর রো 3 কিন্তু আমাদের প্রাইস, এটাও স্ট্রিং আকারে রয়েছে। এদের মাল্টিপ্লাই করে যোগ করবো, এটা টোটাল কিভাবে তো হবে, টোটাল সেল করতে গেলে আমাদের দুটোকে মাল্টিপ্লাই করে তাহলে টোটাল প্লাস ইকুয়াল টু যোগ করতে থাকলাম। এই পুরো যখন এই লুপটা যখন চললো তাহলে প্রত্যেকটি আমার এখান থেকে রেকর্ডগুলো এক একটা করে ফেচ হয়ে হয়ে আসছে রোতে। রোয়ের আমাদের সেম হয়েভাবে টাইপ কাস্ট করে আমরা মাল্টিপ্লাই করে ফাইনাল যে অ্যান্সারটা পেলাম সেটাকে আমরা আলটিমেটলি লাস্টে গিয়ে রিটার্ন টোটাল করে দিলাম। এটাই হচ্ছে টোটাল তোমার সেলটা তোমরা পেয়ে গেলে। তাহলে এখান থেকে তোমরা সামারি কি কি পেলে, যে রিডার এখানে কিন্তু আলাদা করে যে রাইটার ফাংশনের যে অবজেক্ট, তারপর আমাদের সেটা দিয়ে রাইট রো কল করছি, কিন্তু রিডারে তা গল্প না। রিডারের এই রিডার ফাংশন, এই রিডার ফাংশন সিএসভি রিডার ব্র্যাকেটের মধ্যে ফাইল পয়েন্টার ফাইলের অবজেক্ট দিলেই আমার টোটাল রেকর্ডটা কিন্তু আর এর মধ্যে এসে স্টোর হয়ে গেল এই লিস্ট অফ টাপেল ফরম্যাটে। মানে লিস্টের মধ্যে টাপেল রয়েছে, এক একটা টাপেল মানে এক একটা কিন্তু তোমার সেই ধরে নাও রেকর্ডগুলো। এবং তারও কিন্তু ভাগটা এইভাবেই রয়েছে, তার এই টাপেলের 0 ইন্ডেক্সে তার যে অ্যালাইনমেন্টটা দেওয়া রয়েছে, অর্ডারিংটা, সেই অর্ডারিংটা মেনটেন করা রয়েছে। তো তোমরা এইভাবে একটা করে যখন ফেচ করবে এক্সটেন্ডেড ফল, নর্মাল প্রিন্ট করলে কিন্তু এখানে আর কে প্রিন্ট করলে, আমি যখন নর্মাল সিএসভি ফাইলের ভিডিওটা দেখি মানে করেছিলাম সেখানে আমি কিন্তু বলেছিলাম আর কে প্রিন্ট করলে তুমি কিন্তু এটা পাবে না। তুমি এখানে এই অবজেক্টের তোমরা যে অ্যাড্রেসটা পেয়ে যাবে, তুমি ডাইরেক্ট আর কে প্রিন্ট করলে তুমি কি পাবে, তুমি পাবে হচ্ছে তোমার অবজেক্টের অ্যাড্রেসটা, মেমোরি লোকেশনটা পাবে। তোমাকে এই ফর লুপ চালিয়ে যদি প্রিন্ট করো তাহলে কিন্তু তুমি এক একটা করে রোগুলো পেয়ে যাবে। তো ফর লুপ চালানো মানে যে অবজেক্ট থেকে ডেটাগুলোকে এই এক একটা রেকর্ড ওয়াইজ তুমি ফেচ করছো, করে তুমি সেই হিসাবে তার তুমি অ্যালাইনমেন্ট জানো, সেইভাবে তুমি তার ইন্ডেক্সিং করে তুমি যা অপারেশন বলবে তুমি পরবর্তীকালে গেলে এরকম অনেক অপারেশনই দেখতে পাবে। আর সিএসভি ফাইলের যে কাজটা কিছুটা বাইনারি ফাইলেরও একই রকম জিনিস, কারণ কি এগুলো সবই স্ট্রাকচার ডেটা মেনটেন করে। যদি ইন্ডিয়ার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে সিএসভি ফাইলের কাজ আর আমাদের এর কাজ, মানে বাইনারি ফাইলের কাজটা প্রায় কিছুটা একই রকমের গল্প, খুব কিছু কিন্তু আলাদা কিন্তু গল্পটি। এখানের পরেই কিন্তু একটা বাইনারি ফাইলের একটা এক্সাম্পল দেখবো। নেক্সট আমাদের রয়েছে একটা বাইনারি ফাইলের একটা এক্সাম্পল রয়েছে। দেখবে মোটামুটি দেখো ধাঁচগুলো কিন্তু মোটামুটি কিন্তু একই গল্প চলছে। জাস্ট মডিউলগুলো আলাদা হয়ে গেছে, ফাংশনগুলো আলাদা হয়ে গেছে। চলে আসি পরের প্রশ্নটা, দেখলে আমাদের কিন্তু বাইনারি ফাইলের একটা আইডিয়া ক্লিয়ার হবে। তাহলে 56 প্রশ্ন কি বলছে, মিস্টার রাভি হচ্ছে একটা ম্যানেজার, টেক কোম্পানিতে কাজ করে এবং নিড টু মেনটেন রেকর্ড অফ এমপ্লয়। তাহলে এমপ্লয় রেকর্ড সে মেনটেন করতে হবে। প্রত্যেকটি রেকর্ডের মধ্যে কি কি জিনিস রয়েছে সেই একই গল্প। দেখো সিএসভি ফাইলের প্রশ্ন, মানে প্রশ্ন দেখে যদি বাইনারি ফাইল শব্দটা যদি উপযুক্ত না বলে দেয়, তোমরা কিন্তু প্রশ্ন দেখে বুঝতেই পারবে না যেটা সিএসভি ফাইলের প্রশ্ন না বাইনারি ফাইলের প্রশ্ন। মানে প্রশ্নগুলো প্রায় একই রকম, যেখানে তোমাকে এই রেকর্ড, সেই দেখো আমাদের সিএসভি ফাইলেও রেকর্ডের গল্প, বাইনারি ফাইলেও সেই রেকর্ডেরই গল্প বলবে, যেখানে তোমাকে বাইনারি ফাইলের মধ্যে এই রেকর্ডগুলো, মানে এই হচ্ছে তোমার ধরে নাও সেই একই টেবিল স্ট্রাকচারের গল্প,
বাইনারি ফাইলগুলো এটা যখন রাখা হয় এটা কিন্তু এটা বাইনারি ফরম্যাটে রাখা হয় বলে এটা গল্পটা অন্যরকম, বাট এখানেও কিন্তু স্ট্রাকচার ডেটাই কিন্তু আমরা রাখছি, এটাও কিন্তু সেই টেবিল আকারের গল্প, টেবিল এবং কলমের আকারে গল্প, যেখানে তোমার কলমের নাম এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি রয়েছে। তাহলে এটা হচ্ছে এমপ্লয়ি আইডি ধরে নাও, ঠিক আছে, সেই ডেটাবেসের গল্পের মতন। এমপ্লয়ি নেম আছে, ডিপার্টমেন্ট রয়েছে, আর এটা স্যালারি রয়েছে, ভালো কথা। এবার তোমাকে এই ফাংশনগুলো লিখতে হবে। কি ফাংশন লিখতে হবে দেখো, হচ্ছে ইনপুট এমপ্লয় ডেটা অ্যান্ড অ্যাপেন্ড ইনটু বাইনারি ফাইল। তাহলে একই ধরনের কোড দেখো, ওপরেও যে অ্যাকসেট ফাংশন করেছিলে, ইউজার থেকে এগুলোকে ইনপুট নিয়ে তুমি ফাইলে, এটা সিএসভি ফাইলে মানে রাইট করেছিলে, এখানেও বাইনারি ফাইলে তাই গল্প বলেছে। তোমাকে ইউজার থেকে এই যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্টের নাম আর স্যালারি তুমি ইউজার থেকে ইনপুট নিয়ে তুমি বাইনারি ফাইলে তুমি রাইট করে মানে অ্যাপেন্ড মোডে তুমি অ্যাপেন্ড করে দেবে। রাইট করলে তো বারবার বলবি কি হয়, প্রিভিয়াস যেটা ডিলিট হয়ে যাতে রাইট করবো না, আমি অ্যাপেন্ড করবো, হয়ে গেল। তারপর নেক্সট ফাংশন তোমাদের সবসময় দুটো করে ফাংশন লিখতে দেবে, এগুলো 4 নম্বরের প্রশ্ন দেয়, ঠিক আছে, এগুলো সব 4 নম্বরে, আগেরটাও 4 এটাও 4। বলছে আপডেট দ্য স্যালারি অফ এমপ্লয় ইন আইটি ডিপার্টমেন্ট টু, এখানে তোমার মনে হয় 2 লাখ, মানে তোমার স্যালারিটা যেটা রয়েছে আইটি ডিপার্টমেন্টের এমপ্লয়, যতগুলো তোমার আইটি ডিপার্টমেন্টের এমপ্লয় রয়েছে তাদের স্যালারি তুমি আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করে যে এমপ্লয়গুলো, তাদের স্যালারিকে আপডেট করে এটা 2000 করে দিতে বলেছে। একটা প্রশ্ন আমি কথা বলে দিই, আমার যে বাইনারি ফাইলের ভিডিওটা কেন খুব ইম্পর্টেন্ট, ওখানে আমরা ইনসারশন দেখিয়েছি বাইনারি ফাইলে, আমরা আপডেট দেখিয়েছি, ডিলিটও দেখিয়েছি, রেকর্ডকে ডিলিট করতে, এবং সার্চিংও, প্রত্যেকটি ফাইলে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট গল্প, এরকম ধরনের প্রশ্ন আসে। তো বাইনারি ফাইলে দেখুন এই প্রশ্নটা কি ধরলো, এটা হচ্ছে তোমার ইনসার্ট মানে রাইট এবং আপডেটের গল্প দিয়েছে। অনেক সময় তোমাকে ডিলিট দিতে পারে, অনেক সময় তোমাকে সার্চেরও প্রশ্ন দিতে পারে, মানে বাইনারি ফাইল থেকে তোমাকে রেকর্ডকে সার্চ করে নিয়ে আসো। তাহলে এই 4টে ধরনের প্রশ্নই কিন্তু বাইনারি ফাইলে কিন্তু দিতে পারে। আর আমি এই 4টে ধরনের প্রশ্ন কিন্তু আমার যে বাইনারি ফাইলের যে পাইথন সিবিএসসি প্লেলিস্টে যে ভিডিওটা রয়েছে ওখানে 4টেই কভার আমি করেছি, ইন ডেপথলি করেছি, ঠিক আছে। এই যে কথাটা প্রথমে বলে দিলাম, যেহেতু আমরা এখানে যে প্রশ্ন দুটো দেখবো, 2-3টে প্রশ্ন দেখবো, সেখানে হয়তো সবগুলো কভার নাও হতে পারে, বাট ওই ভিডিও দেখলে কিন্তু ধাঁচ কিন্তু একই, এর ধাঁচ কিন্তু একদম আলাদা না। এগুলো আমি বলি একদম মুখস্থ প্রোগ্রাম বলা হয়, মানে তোমরা যদি একটা ধাঁচ বুঝে দাও তা তোমাদের কিন্তু জাস্ট ওই গতানুগতিক উত্তরভাবে লিখতে হবে, জাস্ট তোমাকে এই নামগুলো পাল্টে দেবে, এই এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, এগুলো পাল্টে দেবে, বাকি যে ওয়ে অফ রাইটিং কোড কিন্তু একই রকম থাকবে, কোনো কিন্তু চেঞ্জেস কিন্তু হবে না, ঠিক আছে, বুঝে গেছি। তো চলে আসি, তো এখানে আমাদের প্রথমে এবার জানতে হবে বাইনারি ফাইলের সঙ্গে কাজ করার জন্য আমাদের পিকেল বলে একটি মডিউল আছে, এই মডিউলটা তোমাদের ইম্পোর্ট করতে হবে। এই মডিউলে দুটো ফাংশন আছে, একটা বলে লোড নামক একটি ফাংশন, যে কিনা রিড করার জন্য ব্যবহার করে, যেরকম আমরা সিএসভিতে রাইটার রিডার ইউজ করলাম, এখানে লোড ফাংশন রয়েছে, আর হচ্ছে ডাম্প ফাংশন রয়েছে। ডাম্প ফাংশন হচ্ছে রাইট করার জন্য, লোড ফাংশন হচ্ছে রিড করার জন্য। এটা তোমার বাইনারি ফাইলের ভিডিও দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, এগুলো আমি ওখানে বিস্তারিত রূপে বলেছি, তাও আমি এখানে বলে দিলাম। এবার হচ্ছে বাইনারি ফাইলের যে ওপেনিং ফাইলের যে মোডগুলো, দেখো আমাদের সিএসভি ফাইল আর টেক্সট ফাইল কিন্তু দুটোর ওপেনিং মোডগুলো RWA এগুলোই ব্যবহার করি, মানে রিড রাইট অ্যাপেন্ডের এক। কিন্তু বাইনারি ফাইলে কি হয়, আমাদের রিডের জন্য RB ইউজ করি, রিড বাইনারি, রাইটের জন্য WB ইউজ করি, আর অ্যাপেন্ডের জন্য AB ইউজ করি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা। তো যেহেতু প্রথম যে ফাংশনটা লিখতে বলেছে এটা কিন্তু আমাদের রাইটিং এর পার্ট, মানে এমপ্লয় থেকে ইউজার থেকে ডেটা ইনপুট নিয়ে তুমি ফাইলে রাইট করবে, রাইট মানে ওয়ান কাইন্ড অফ অ্যাপেন্ড করবো, তাই জন্য আমি AB ইউজ করেছি। দেখো গল্প 1 পিকেলকে লিখেছি, আমাদের ফাংশনের নাম লিখেছি, হচ্ছে ফাংশনের নামটা এখানে কোনোভাবে বলে দেওয়া নেই বলে তুমি তোমার মতো নিয়ে নিয়েছো, অ্যাড এমপ্লয় বলে ফাংশনের নাম দিয়েছি, এখানে ফাইলের কোনো রকম কিছু দরকার নেই, প্যারামিটার এখানে কোনো কিছু দেবে না, দেখবে সবগুলো কোড একই ধাঁচের ব্যাপার। এবার ফাইলটাকে ওপেন করছি, employee.dat, যেটা ফাইলটার নাম আমাদের ওপরে বলে দিয়েছে হয়তো, দেখো যদি না বলে দেন নিজের মতন নিয়ে নেবে, না এমপ্লয় কোনোভাবে বলে দেওয়া নেই, তো দেওয়া থাকলে তুমি নিজের মতন একটা ফাইলের নাম নিয়ে নেবে, ঠিক আছে, দেওয়া থাকলে সেটা ইউজ করবে, আর না দেওয়া থাকলে নিয়ে নেবে। আমি এখানে employee.dat লিখে দিয়েছি, এটা AB মোড মানে অ্যাপেন্ড বাইনারি মোডে খুলেছি, ভালো কথা। দেখো ওপরে দেখো এই দুটো কোডের মধ্যে কোনো খুব এখানে এই লাইনটা লিখেছো, ওপেন করেছো, এখানে এ লিখেছিলে কেন, এটা যেহেতু আমাদের টেক্সট ফাইল আর সিএসভি ফাইল কিন্তু দুটোই তুমি টেক্সট ফরম্যাটে খুলতে পারো, কমা সেপারেট ভ্যালু হিসেবে, কিন্তু আমরা দুটোতেই এ ইউজ করি, এ আর মানে আমাদের সিএসভি ফাইল আর টেক্সট ফাইলের যে ওপেনিং মোডগুলো একই সেম, বাট বাইনারি ফাইলে জাস্ট বি আমরা ইউজ করি। এখানে নিউ লাইনের কোনো গল্প নেই, এখানে নিউ লাইনের গল্প আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে সিএসভি ফরম্যাটে স্টোর হয় তো বলে নিউ লাইন আমাকে দিতে হয়, এটা না দিলে একটা করে গ্যাপ দিয়ে দেবে, কিন্তু এটা তোমাদের ম্যান্ডেটরি দিতে হবেই এখানে,
ঠিক আছে, এখানে দেখো দেখো কোড কিন্তু প্রায় দুটো একই রকম গল্প, দেখো এখানে একই রয়েছে, এখানে আর কিছু নিউ লাইনের গল্প নেই, কম্পারিজন করে দিলাম। এবার তোমাকে 4টে ইনপুট নিতে হবে, কোনো অসুবিধা নেই। এমপ্লয় আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি সব আমি ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম, যেটা যেটা যে ফরম্যাটে আইডিটা ইন্টিজারের ইনপুট, নর্মাল ইনপুট যেভাবে আমাদের ইনপুট কাজ করে নিয়ে নিলাম। এবার আমরা ইনপুট নেওয়ার পর কি করলাম, এগুলো সবই কিন্তু আমরা লিস্টে কনভার্ট করলাম। তাহলে ইএমপি বলে একটা লিস্ট তৈরি করলাম, যার মধ্যে ইআইডি আছে, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। যে অর্ডারটা এখানে বলে দেওয়া রয়েছে সেই অর্ডারটা মেনটেন করবে। এই যে অর্ডারটা যে লিখে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই অর্ডারটা তোমরা কিন্তু এখানে মেনটেন কিন্তু করবে, সেই ভাবেই তোমরা লিস্টটাকে তৈরি করলে। মানে সবগুলো একটা প্যাক করলাম, মানে লিস্টের মধ্যে নিয়ে গেলাম। এবার আমরা ডাম ফাংশন করব, পিকেল ডট ডাম। তার মধ্যে আমরা এই লিস্ট থেকে প্রোভাইড করবো আর ফাইল পয়েন্টার, এই দুটো জিনিস ইউজ করবে। ডাম, ডাম মানে রাইটিং এর জন্য ইউজ হয়। ডাম দুটো প্যারামিটার নেয়, একটা ফার্স্ট প্যারামিটার হচ্ছে তোমার সেই লিস্ট বা টাপে যে কোনো কিছু তার অবজেক্টটা, মানে লিস্টে তুমি লিস্টই ধরে নাও, যেহেতু লিস্ট দিয়েই পড়িয়েছি, লিস্টেই মাথায় দেখো লিস্টের অবজেক্টটা লিখবে, যেটা ইএমপি এখানে। আর তারপরে যে ফাইল পয়েন্টার, যেই ফাইলটার পয়েন্টার তুমি খুলেছো এফটা, সেই ফাইল পয়েন্টার বা ফাইল অবজেক্ট যাই বলতে পারো, সেটা অবজেক্ট বলো পয়েন্টার বলো, সেটা তোমাকে এখানে পাস করতে হবে, লাস্টে গিয়ে ক্লোজ করে দেবে। খুব সিম্পল কোড, এর মধ্যে কিছু মাথা মানে রকেট সায়েন্সের গল্পই নেই। ফাইল ওপেন করলাম, ওপেন করার গল্প তুমি জানো, ইনপুট 4টে লাইন লিখে দেবে যতগুলো থাকবে, এবার ওটাকে লিস্টে প্যাক করে ডাম করে পাঠিয়ে দিলে, ব্যাস। আর কিচ্ছু না, আর কিচ্ছু করার দরকার নেই। এবার চলে যাবো আপডেট, নেক্সট ফাংশন চলে আসি। নেক্সট ফাংশন আপডেট স্যালারি। তা আপডেট মানেই আমাদের আলটিমেটলি কি করতে হবে, আমাকে চেঞ্জ করার দরকার। তাহলে আমরা এখানে আর বি মোডে ফাইলটাকে খুলেছি, আমাদের এমপ্লয় ডট ডিএডিটাকে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমরা প্রথমে রিডে করি, আপডেট মানে কিন্তু অ্যাকচুয়ালি রাইট করা, মানে এক্সিস্টিং যে ফাইলটার মধ্যে আমাকে কিছু চেঞ্জেস করতে হবে। ঠিক আছে, এক্সিস্টিং যে ফাইলটার মধ্যে আমাদের যেটা রয়েছিল, যে এমপ্লয় আইডি ছিল, এমপ্লয় নেম ছিল, আমাদের মানে ডিপার্টমেন্ট ছিল, স্যালারি, ডিপার্টমেন্ট যাদের আইটি তার স্যালারিটাকে আপডেট মানে আমাদের সেই চেঞ্জ করতে হতো। তাহলে অবভিয়াসলি আমাদের কিন্তু রাইট মোডে ফাইলটা খোলা উচিত ছিল। বাট আমরা প্রথমেই লজিকটা কিভাবে ইউজ করেছি দেখো, আমার যেটা সিএসবি আমাদের বাইনারি ফাইলের যে ভিডিওটা রয়েছে আমাদের ইউটিউবে, যেটা আমাদের প্লেলিস্টের মধ্যে, সেখানে আপডেটের গল্পটা একটু অন্যভাবে করেছি, এটা আবার একটু অন্যভাবে করেছি। দুটোই তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমরা একটা লিস্ট আমরা বানিয়েছি, একটা এমটি লিস্ট বানিয়েছি আমরা, ট্রাই, যেটা মাথায় রাখতে হবে, যখনই কোনো রিড করবে আমাদের ট্রাইয়ের মধ্যে করতে হয়। কেন কি, আমাদের এক একটা করে রেকর্ড কিন্তু আমাদের ফেচ হয়ে আসে। তা আমাদের যখন রেকর্ডটা যখন শেষ হয়ে যায় আমরা বুঝতে পারি না, যেহেতু আমাদের একটা করে রেকর্ড আমরা ইনসার্ট করেছি, আমাদের যখন আমরা যখন তুলবো, যখন রিড করব, আমাদের এক একটা করে রেকর্ড কিন্তু উঠে আসে। এরকম সিএসভির মধ্যে সবগুলো একবারে উঠে আসে না কিন্তু, ওই যে আমরা বলেছিলাম লিস্ট অফ টাপেল হিসাবে পুরোটা চলে আসছিল রিডার অবজেক্টের মধ্যে, ওইভাবে না কিন্তু, এটা এইভাবে কাজ হয় না। এখানে এক একটা করে রো তোমার উঠে উঠে একবারে আসে যখন রিড করি আমরা। তাই জন্য আমাদের ট্রাইতে লিখতে হয়, কারণ কি যদি আমাদের যখন শেষ হয়ে যায় তখন একটা এরার আসে, মানে আমাদের তখন মানে বুঝতে পারি না, যখন আমরা লাস্ট রোটা যখন আমরা ফেচ করছি, তারপরে যখন আবার ফেচ করতে যাচ্ছি তখন তো ফেচ হবে না, তাহলে এটা এক্সেপশন মানে রান টাইম এরার চলে আসে। এই জন্য আমরা ট্রাইতে লিখি। তাহলে ওয়াইল ট্রু মানে যত পর্যন্ত আমাদের রেকর্ড থাকবে তত পর্যন্ত এই কাজটা করবে। আমাদের এখানে রাইট করা মানে রিড করার জন্য যে ফাংশনটা হচ্ছে লোড ফাংশন। তাহলে আমরা লিখেছি পিকেল ডট লোড, ব্র্যাকেটে আমি এফ প্রোভাইড করেছি, মানে ফাইল পয়েন্টার। পিকেল হচ্ছে সেই মডিউলটা আগেই দেখেছিলাম, তো লোড বলে আমাদের অলরেডি ফাংশন যে বলেছিলাম রিড করবে, আর তার মধ্যে আমাদের ফাইল পয়েন্টার দিলে এই ই এর মধ্যে কি হবে, একটা পুরো রেকর্ড আমাদের চলে আসলো, মানে প্রথম রেকর্ডটা আমার এখন ই এর মধ্যে আছে। এবার তুমি দেখে নাও আমাদের 4টে আমাদের এখানে মাইয়ে ছিল, এমপ্লয় আইডি 0-তে রয়েছে, ইন্ডেক্স ওয়াইজ যদি কেন কি আমাদের যখন আসছে এটা কিন্তু একটা লিস্ট হিসাবে টাপেল হিসাবে আসছে, কিন্তু একই গল্প। তাহলে প্রথমে হচ্ছে এমপ্লয় আইডি 0, সবসময় যখনই এইসব এই ট্রান্সফারগুলো হয় ইন্টারনাল সব টাপেল ফরম্যাটে হয় কিন্তু, ঠিক আছে। তো 4টে আমাদের ফিল্ড রয়েছে, এমপ্লয় আইডি 0-তে রয়েছে, এমপ্লয় নেম 1-এ রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে 2-তে, আর হচ্ছে স্যালারি হচ্ছে 3-তে। ভালো ভালো কথা। আমি তাহলে কি চেক করবো, ই এর যে 2 নম্বর মানে এই যে 2 নম্বর ইন্ডেক্সে আমার আইটি আছে কিনা, যদি থাকে তাহলে ই এর 3-তে আমি এখানে 2000 স্টোর করে আমি সেই ই রেকর্ডটা আমি এই টাপেলটা আমি ডেটাতে আমি পাঠিয়ে দিলাম। ভালো কথা, ডেটাতে আমি অ্যাপেন্ড করলাম, কি করলাম, আমি ডেটাতে আমি অ্যাপেন্ড করে দিলাম। এই হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে এক ধরনের টেকনিক। আমি এই জিনিসটাই আবার আপডেটটা আবার আমার ভিডিওতে অন্য টেকনিকে করেছি। তো তোমরা দুটো টেকনিক যেটা তোমরা দেখতে পারো ভিডিওটা, দুটো টেকনিকই ব্যবহার করতে পারো, কোনো যায় আসে না। আর যখন এটা আমাদের এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ তো আমার যতগুলো রেকর্ড আমার বাইনারি ফাইল থেকে এক একটা করে ফেচ হয়ে আসছে, ফেচ হয়ে এসে ইতে বসছে, ই এর প্রত্যেকটি 2 নম্বর ইন্ডেক্স চেক করা হচ্ছে আইটি কিনা, যদি হয় তাহলে ই এর 3-তে আমি কি করছি,
আমি 2000 এখানে অ্যাপেন্ড করে দিচ্ছি। করার পর আমি এই ডেটাটাকে এটা কিন্তু কন্টিনিউয়াসলি ইফের বাইরে করছি, মানে এটা আপডেট হোক কি না হোক রেকর্ডটা কিন্তু আমি ডেটাতে কিন্তু আমি অ্যাপেন্ড করছি, মানে আমার ডেটা বলে যে আমাদের নতুন যে এমপি যে লিস্টটা রয়েছে তার মধ্যে আমি কিন্তু যদি আমার আইটি থাকে তাহলে আপডেট করে অ্যাপেন্ড করছি, আর না হলে যেটা যাদের আইটি না তাদের অন্য কিছু আছে, ধরে নাও তোমার সেলস আছে, ফাইন্যান্স আছে, এইচআর রয়েছে, তাদেরগুলো আমাদের নর্মালি কিন্তু অ্যাপেন্ড, এটা কিন্তু আমাদের ইফের বাইরে। ইফের মধ্যে কাজটা শুধু আমাদের ই3 যদি আইটি হয় তাহলে আপডেট করব, আর বাইরে গিয়ে যদি নাও হয় তাতেও হলেও আমি এটাকে ডেটাতে ঢোকাচ্ছি আর না হলেও ঢোকাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো এটা হচ্ছে খুব ছোট লাইন অফ কোড, এখানে অত বেশি খাটনি নেই, কিন্তু আমি যেটা ওই ভিডিওতে দেখিয়েছিলাম সেটা কিন্তু একটু বেশি লিখতে হয়েছিল, সেখানে আমরা অনেক রকম অপারেশন করেছি, বাট ওটাও কিন্তু একটা প্রযোজ্য ভালো উপায়, এটাও একটা উপায়, ওটা একটা ভালো উপায়। ঠিক আছে, তারপর আমি যখন আমাদের লাস্টে যখন আমাদের রেকর্ড শেষ হয়ে যাচ্ছে তখন আমাদের এখানে এরার আসবে, যেহেতু আমরা যদি আর ফেচ করতে পারবো না এই লাইনটা এরারটা খাবে, যখন আমাদের লাস্ট রেকর্ডটা যখন আমার ফেচ হয়ে যাচ্ছে তারপর আর কোনো রেকর্ড নেই, তখন এই লাইনটা এরার খাওয়া মানে এক্সেপ্টে সেটা পাস, মানে কিছু কাজ করছে না, মানে কিছু কাজ করছে না, এবং তার বাইরে গিয়ে আমি কি করছি, আমি এখানে ফাইলটাকে ক্লোজ করছি। ক্লোজ করার পর আমি কি করব, দেখো যেইটা আমি চেঞ্জ করলাম আমাকে তো আপডেট করতে হবে, তো তো আবার আমি ফাইলটাকে ওপেন করছি এমপ্লয়ি ডট ডিএডিটাকে রাইট মোডে। রাইট মোডে কেন, অ্যাপেন্ড মোডে কেন করছি না, দেখো রাইট মোডে করছি কেন, আগের এক্সিস্টিং সব রেকর্ডগুলোকে আমি মুছে দিতে চাই। রাইট মোডে খোলা মানেই আমার আগেরগুলো আর নেবো না, নতুন তো আমি পেয়ে গেছি, নতুন আমার কাছে কিন্তু এই সেটটা রয়েছে। ঠিক আছে, নতুন সেট আমি পেয়েছি যেটা আপডেট করার পর যেটা আমার ডেটার মধ্যে রয়েছে, তো সেটাকে একটা করে ফেচ করে আমি ডাম্প গিয়ে ওখানে করে আসবো। তাহলে আমি কেন এই পার্টটা লিখেছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু এই এক্সেপ্টের পর সেখানে পাস লিখেছি, বা আমরা এক্সেপ্টের পরে এই পাস শব্দটা না লিখেও যদি এর মধ্যেই যদি এই কোডটা লিখি তাহলেও হবে। মানে যখন আমাদের এখানে এই লাইনে এরার খাওয়া মানে কি ভালো করে ক্লিয়ার করে নাও, তার মানে আমাদের কিন্তু পুরো ফাইলটা পড়া হয়ে গেছে, তার মধ্যে যা চেঞ্জেস করা করে আমি নতুন রকমের ডেটা নামক লিস্টের মধ্যে রয়েছে। আর যখনই এরার খাবে মানে আমাদের রান টাইম এরার, মানে এটা আমার এক্সেপ্ট ব্লকে গেল, পাস লেখার দরকার নেই, এই জায়গাটা আমি এটা মুছে দিলাম, পাস দরকার নেই, এখানেই এইটা এই পুরো লাইন কোডটা একটা ট্যাবের মধ্যে ভেতর দিক করে লিখে দেবে যে ফাইলটাকে ক্লোজ করলাম। ঠিক আছে, ক্লোজ করার পর আবার ফাইলটাকে ওপেন করলাম রাইট মোডে, কেন করলাম, যাতে আমার এক্সিস্টিং রেকর্ডটা পুরো উড়ে যায়, যাতে আমার ফাইল পুরো খালি হয়ে গেল, এখন ক্লিয়ার কিচ্ছু নেই, ধবধবে ফাঁদা। তারপর আমি এক একটা করে টাপেলকে ফেচ করে ইয়ের মধ্যে রেখে ওই টাপেলটাকে আমি আবার রাইট করে মানে হচ্ছে আমরা রাইট করে আসছি, যেখানে হচ্ছে হচ্ছে সেই ডেটাটা লিস্ট অফ টাপেলের যে ডেটা রয়েছে, আর এবং টাপেল বলতে পারো, এটা যেহেতু টাপেল ফরম্যাটেই এসছে, টাপেলেও আমরা ইনসার্ট করতে পারি, টাপেল অবজেক্টকেও আর লিস্ট অবজেক্টকে, আর ফাইল পয়েন্টার দিয়েছি, লাস্টে এই কাজটা হয়ে যাওয়ার পর ফাইলটা ক্লোজ করে দেওয়া মানে এটা এখন আপডেট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আপডেটেড টেকনিক, এবং আমি কিন্তু ওই ভিডিওতে একটা অন্য টেকনিকে বলেছিলাম, যেখানে আমরা দুটো ফাইল তৈরি করছিলাম, দুটো ফাইল তৈরি করে একটা নতুন ফাইল তৈরি করে সেই পুরনো রেকর্ডগুলোকে যেগুলো আমার আইটি না সেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা চলে যাবে, আর নতুন যেগুলো আপডেট হবে সেগুলো আপডেট হয়ে নতুন ফাইলে যাবে, লাস্টে গিয়ে পুরনো ফাইল ডিলিট করে নতুন ফাইলটাকে ওই নামে রিনেম করে দেবো। ওটা একটু কমপ্লেক্স মেথড ছিল, আমি ওই ভিডিওটায় যেটা আমার রয়েছে ওটাও তোমরা ফলো করতে পারো যদি ভালোভাবে বুঝে যাও, বা এটাও ফলো করতে পারো, এটাও খুব ইজি জিনিস। এখানে অত রকম একটা ফাইলের মধ্যেই সব কাজটা করে দিলাম, একবার পুরো তুলে নিয়ে একটা নতুন একটা লিস্ট তৈরি হয়ে গেল, আপডেট করার পর লিস্ট, নতুন লিস্ট যেগুলো যেগুলো আপডেট কন্ডিশন ওয়াইজ আপডেট করা সেটা করলাম, লিস্ট তৈরি হয়ে গেল, সেই লিস্টটা আমরা পরবর্তীকালে যখন আমাদের এরার খেলো আমরা এক্সেপ্ট পার্টে আসলাম, এসে সেইটুকু জিনিসকে আমরা ফেন ফাইলটাকে রাইট মোডে খুললাম, রাইট বাইনারিতে, কেন কি আমাদের এক্সিস্টিং আগের ডেটাগুলোকে রিমুভ করে দিতে হবে, মানে ওটা হচ্ছে ওল্ড ডেটা হয়ে গেছে, ওটাকে রিমুভ করার পর আমরা এক একটা করে টাপেলকে ফেচ করে ইতে নিয়ে আসে, এবং সেটাকে এক একটা টাপেল ওয়াইজ কিন্তু আবার আমরা ফাইলে কিন্তু ওটাকে রাইট করে দিয়ে আসলাম ডাম্প ফাংশনের সাহায্যে। তো এইভাবে কিন্তু আমরা বাইনারি ফাইলের অপারেশন যখন আমরা দেবে, এটা আমাদের আমাদের আপডেটে দিয়েছে, অনেক সময় সার্চিংও দিতে পারে, সার্চিং দিলে এত কমপ্লেক্স লাগবে না, বাট যখনই রিড করব এই ফরম্যাটেই রিড করব, ট্রাই লিখতে হবে, while ট্রু লিখতে হবে, আর তোমাকে পিকেল ডট লোডও লিখতে হবে ব্যাকেটের মধ্যে ফাইল পয়েন্ট, এখানে সবসময় মাথায় রাখবে রিডিং কিন্তু এখানে এক একটা রো ওয়াইজ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। আর এখানে তোমার এন্ড অফ যে ফাইলটা কিন্তু বোঝা যায় না বলেই আমরা এখানে ট্রায়ের মধ্যে লিখি কোডটা, যখন আমাদের লাস্ট রেকর্ডটা চলে আসে তারপরে যখন রেকর্ড না থাকে তখন যখনই তুমি লোড করতে যাবে তখন তো কিছু নেই, তুমি জানো না ওয়াইল ট্রু মানে ইনফাইনাইট লুপ, তো তখনই কিন্তু এখানে এরার খাবে,
এরার খাওয়া মানে এক্সেপ্ট পার্টে আসবে, তো এক্সেপ্টে পাস লেখার দরকার নেই, এক্সেপ্টের মধ্যে এই ট্যাবে, এটা তো এখন লাইনটা একই, তো এটা ভেতরে তোমাদের এই কোডটা লিখে দেবে। সিম্পল এই কোডটা ট্যাব ফরম্যাট মেরে এই কোডটা আমি কেটে দিলাম, ওখানে পাস মানে ওটা কিছু করবে না, পাস দরকার নেই, ওর মধ্যেই পুরো জিনিসটা আমরা লিখে দেবো, ক্লোজ করে ফাইলটা ক্লোজ করে আবার ওপেন করে আমরা ওটা রাইট করে দিলাম। তাহলে এটা আমরা ইজিলি কম সংখ্যক লাইনে কোডটা করতে পারি। এই হচ্ছে আমরা মোটামুটি সব রকম কিন্তু এক একটা করে প্রবলেম আমরা এই ক্লাসে দেখলাম। যত রকমের একটা প্রবলেম হতে পারে ক্লাস 12-এর, এর পরের 57 থেকে আবার রিপিটে রয়েছে, আবার রিপিট পার্ট আমাদের ফার্স্ট থেকে আবার শুরু হচ্ছে। আমি অনেকগুলো পেপার আমরা সলভ করেছি, তো আমাদের এই ক্লাসটা আমরা এখানেই রাখবো। আমাদের পরের ক্লাসে আবার এর পর থেকে আবার এই সেম জিনিসগুলোই কিন্তু আমরা রিপিট আরেকটা সেট আমরা দেখবো, মানে সবগুলোই আমাদের সিএসভি ফাইল, বাইনারি ফাইল, টেক্সট ফাইল, আমাদের র্যান্ডম ফাংশন যেগুলো আমরা দেখেছিলাম, আমরা পরের সেটে কিন্তু গিয়ে আমরা এর পরের পার্টগুলোকে কিন্তু আবার আমরা আরেকটা প্রশ্নগুলো করে আমাদের কিন্তু আমাদের কনসেপ্ট কিন্তু আরো আমরা ক্লিয়ার করব।